থ্যাংক ইউ স্যার, স্যার জয়েন করার জন্য। স্যার অনেক বিপদে আসছিলাম আর কি স্যার। আপনি না, ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু আমিও তো তৈরি না। জি স্যার, স্যারেও স্যার ওই বলছেন যে স্যার তো অনেক ব্যস্ত থাকে, স্যারকে জানাইছেন, কিন্তু আমি মেল করছি, হোয়াটসঅ্যাপ করছি, স্যারে কোনো কিছু বলেন। ও, না, আমি স্যারের দেশে বাইরে। ফেসবুকে দেখছি, সে তো দেশের বাইরে। জি স্যার। মানে ফেসবুকে দেখছি। এই, যাই হোক। এই, ঠিক আছে, তাইলে আমরা, আচ্ছা, কেউ আমাকে একটু হেল্প করেন, সেটা হলো যে আমাদের কোথায় শেষ হয়েছিল এবং নেক্সট ক্লাসে কি কি পড়ানোর কথা ছিল। হুম। আব্দুল্লাহ আল বাকি শেয়ার্ড এ ফাইল ইন দ্য মিটিং, এটা কি? স্যার এটা এছাড়া ওটা চাইছিল আর কি, এখানে ওই যে যারা বলছিল ওই যে লাস্টে ক্যাপিটাল গেইনের যে একটা এসআর আসছিল, এটা দিলাম আর কি স্যার। ও, আচ্ছা। তা আপনি কি বলতে পারবেন আমরা কোন পর্যন্ত শেষ আমার যতখানি মনে পড়ে আমি বলি আপনাকে, যে আমাদের হেডস অফ ইনকাম গুলো শেষ শেষ, সেট অফ ক্যারি ফরওয়ার্ড শেষ, টিডিএস শেষ, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স শেষ, মেজর মেজর সবকিছুই শেষ আমাদের, আমার যতখানি মনে পড়ে। যে আমরা কোশ্চেন সলিউশনে চলে যাব তার আগে আমাদের বাকি মাত্র কয়েকটা। কি কি? ধরেন, 1 নম্বরে আছে অ্যাসেসমেন্ট, কত প্রকার ও কি কি। 2 নম্বরে পেনাল্টি। 3 নম্বরে আপিল। 4 নম্বরে আপনার ওই যে ইটা কি বলে, রেসিডেন্ট নন রেসিডেন্ট, নন রেসিডেন্ট ডাবল ট্যাক্সেশন ট্রিটি, ওইটা একটা বড় ইস্যু, ট্রান্সফার প্রাইসিং। এগুলোই মোটামুটি বাকি। তো আজকে যেহেতু হঠাৎ করে, তো আমরা একটা কাজ করি। এটা হলো, স্যার আমার, আসসালামু আলাইকুম স্যার। স্যার ট্রান্সফার প্রাইসিং কি স্যার আপনার পার্ট? হ্যাঁ, ট্রান্সফার প্রাইসিং আমার পারে। স্যার কেন? আসসালামু আলাইকুম। শুনছিলাম। স্যার আমার একটু স্যার 30 সেকেন্ডের একটা স্যার একটু কথা ছিল। স্যার আপনি একটা একটা ক্লাসে বলছিলেন যে স্যার যদি কেউ আপনি যে গিফট হিসাবে কোনো গোল্ড অথবা এই জাতীয় কোনো অ্যাসেট দেখায় এবং সে যদি সেটা নেক্সট ইয়ার থেকে কখনো বের করতে চায়, মানে কমাইতে চায়, তখন ওইটার উপরে যেই পরিমাণটুকু সে বের করবে ওইটা তার আদার ইনকাম হিসাবে ট্রিট হবে। স্যার একটা এসআরও কথা বলছিলেন। স্যার এসআরও নাম্বার যদি একটু বলতেন স্যার। এসআরও না, এসআরও হবে কেন? এটা ইনকাম ফ্রম আদার সোর্স হবে যখন। এটা হয়েছে কি আপনার ওইখানে, আপনার এসআরওতে না, মূল আইনেই চলে আসছে তো এটা। ওটা মূল আইনে চলে আসছে, ধারাটা একটু বলে দিবেন স্যার কাইন্ডলি। তো এটা আমি খুঁজছি অনেকবার কিন্তু স্যার কোথাও পাইনি আর কি, জন্য আর কি। না, এটা আপনার সম্ভবত 67 না কোথায় যেন আসছে, যে আপনার আমাদের যেগুলো ব্যক্তিগত সহায় সামগ্রী, জি ওগুলো বিক্রি করলে তো আপনার ক্যাপিটাল গেইন হবে না। তো ক্যাপিটাল গেইন হবে না, তো হবেটা কি? তো ওইখানে করমুক্ত ছিল, ওইখানে এসে বলছে এখন 67তে মনে হয় ইনকাম ফ্রম আদার সোর্সের যে ডিমড ইনকাম, ডিমড ইনকামে নিয়ে আসছে, অথবা ডাইরেক্ট ইনকাম ফ্রম আদার সোর্সে নিয়ে আসছে, দুই জায়গায় যে কোনো এক জায়গায় আপনি পাবেন। ওকে ওকে। হুম। আমার খুঁজতে হবে আর কি। স্যার এইটা স্যার মানে এটা কি আগামী নেক্সট ইয়ার থেকে এটা হবে স্যার? জি না, এই বছর থেকে, নেক্সট ইয়ার ও থেকে। আচ্ছা আচ্ছা। না স্যার মানে অনেকে যখন, তো স্যার গোল্ড না না, প্রচুর পরিমাণে গোল্ড দেখা রাখে স্যার, এটা নিয়ে অনেকে আপনাকে কনফিউশন আছে। একটা কথা বলি, কোন যখন যা আইন হয় সেটা সেই বছর জি থেকেই কার্যকর হয়। আচ্ছা আচ্ছা। না স্যার সেই বছর অনেকে এই থেকে। ব্যাপারটা নিয়ে স্যার আমাকে ফোন দিছে, তো তো আমি আসলে রেফারেন্সটা দিতে পারি নাই আর কি। বলছি যে স্যারে বলছে তার মানে এটা অবশ্যই না আহ না না না, আমি একটা বলছি এই জন্য হবে না, না, এটা ভুল বলছেন। আমি বললেই হবে আর অন্য হবে না, সেটা না, এটা হবে না। না মানে স্যার আপনি তো একটা রেফারেন্স দিয়ে বলছিলেন কিন্তু আমার স্মরণ ছিল না আর কি, এজন্য বলছি যে আমি হয়তো রেফারেন্সটা আপনাদের বলবো। হ্যাঁ, সেটা হলো, এই একটা তো রেফারেন্স পাইছি, এই যে 66-র ঘ ধারা, যে 66 কোনো ঘর। দান, হ্যাঁ, যে কোনো দান, অনুদান বা উপহার, উহা যে নামেই অভিহিত হোক না কেন, এটা একটা। আর একটা তো ওই যে 66-র যে ধারা 30-এ বর্ণিত অন্য কোনো খাতের অধীনে শ্রেণীভুক্ত হয় নাই এইরূপ কোনো উৎস হইতে আয়। তার মানে আপনার দান, ধরেন অনুদান বা উপহার হিসেবে পাইছেন, পরবর্তীতে ওটা বিক্রি করে দিলেন, তো বিক্রি করে দিলে ওটা কি হবে? ওটা তো আপনার, আধার ইনকাম হবে স্যার। হ্যাঁ, ওটা তো মূলধনী আয় হবে না, কারণ মূলধনী আয় হবে না এই কারণে যে ওই যে মূলধনী সম্পত্তির যে ডেফিনেশন। ওটাতে আমি কোনো ইনভেস্ট করি নাই স্যার, যেহেতু আমার কোনো ইনভেস্ট নাই সেই ক্ষেত্রে ক্যাপিটাল গেইন লসের তো কোনো প্রশ্নই আসে না স্যার। হ্যাঁ, জি স্যার। ওইটাই। এই যে মূলধনী আয় পরিগণনা, মূলধনী আয়ের মধ্যে এটা যাবে না, এই কারণেই ওটা ওইখানে যাবে আর কি। 76 স্যার।
আর আপনি মূলধনী সম্পত্তি যেটা, ওইটার ডেফিনেশনটাও দেখতে পারেন। আমাদের যে ডেফিনেশনটা আছে যে ক্যাপিটাল অ্যাসেট, ক্যাপিটাল অ্যাসেটের ডেফিনেশনে চেঞ্জ করছে কিনা দেখেন তো একটু। হ্যাঁ, মূলধনী পরিসম্পদের যে ডেফিনেশন, সেখানে ওই যে ব্যক্তিগত সহায় সামগ্রী, ব্যবহার্য সামগ্রীকে মূলধনী পরিসম্পদের বাইরে রাখছে, এবং বাইরে রাখছে তার মানে এইটাকে ইনকাম ফ্রম আদার সোর্সে নিয়ে গেছে। বুঝতে পারছেন? মানে মানে এটা অব্যাহতির মধ্যেও যায়নি। আমার মনে হয় ওইটাই 66 উমতে চলে আসবে, এবং জি পরিপত্রে স্যার। বলে বলা আছে, আপনি রেফারেন্স হিসাবে পরিপত্রটা দেখে নিন। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। এবারের থ্যাংক ইউ, পরিপত্রটা আর কি। থ্যাংক ইউ সো মাচ স্যার। ঠিক আছে। স্যার আমাদের কি মিনিমাম ট্যাক্স ক্যালকুলেশনটা দেখাইছিলেন? হ্যাঁ, মিনিমাম ট্যাক্সের উপরে তো একটা অঙ্ক দিছিলাম না পুরোটাই, ওই যে স্যার আমি মনে নর্মাল। হয় ওই ক্লাসটা মিস করছিলাম, আমার একটা প্রশ্ন আছে, একটু করবো? না, এটা আগে দেখি, তারপরে আপনার যেটা করতেছি এটা দেখি। করতে পারবেন, আজকে তো ভাঙা ক্লাস অনেকটা, তো আমার ঠিক মনে আছে হয় স্যার, আপনি তাহলে ক্লাস করতে শেষে বলবেন। করতে পারবেন। আচ্ছা, একটা জিনিস আমরা কিছু কিছু জিনিস মানে শেষ করে ফেলি, তাতে আমরা ওই কোশ্চেন অ্যান্সার মানে এসে যেতে পারবো, পিছনের কোশ্চেন সলিউশন বা সাজেস্টেড অ্যান্সার ইত্যাদিতে যেতে পারবো। আচ্ছা, অ্যাসেসমেন্ট কত প্রকার ও কি কি, সেটা আমরা একটু দেখি। প্রথম কথা হলো সেলফ অ্যাসেসমেন্ট, এটা মারাত্মক ইম্পর্টেন্ট, এটাই হলো অ্যাসেসমেন্ট। সারা বাংলাদেশে এখন নতুন আইন, সেটা হলো কোম্পানি হোক ব্যক্তি হোক সবারই সেলফ অ্যাসেসমেন্টে রিটার্ন সাবমিট করতে হবে ম্যান্ডেটরিলি। হ্যাঁ, এবং সেলফ অ্যাসেসমেন্ট আগে যেটা নাম ছিল ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্ট, ওইটাই এখন ইউনিভার্সালটা উঠে গেছে, এটাই আর কি সেলফ। এবং সারা পৃথিবীতেও কিন্তু উন্নত বিশ্বে কিন্তু একটাই অ্যাসেসমেন্ট, সেটা হলো সেলফ অ্যাসেসমেন্ট। এই, তো যাই হোক, এই পদ্ধতিতে সবাইকে সেলফের টিক চিহ্ন দিয়ে রিটার্ন সাবমিট করতে হবে। আমাদের রিটার্নটাও ফল্টি আসলে। আসলে রিটার্নটা তো রিটার্ন, এখানে কিন্তু একটা দুইটা ঘর আছে, যে অর্ডিনারি না সেলফ। তো আপনি কোনটাতে টিক চিহ্ন দিবেন, এই অপশন আর থাকার কোনো মানে হয় না। তো যাই হোক আর কি, আইন পরিবর্তন হয় কিন্তু রিটার্ন ফর্ম সহসা পরিবর্তন হয় না, ফলে রিটার্ন ফর্মটা পুরনোই থেকে যায়। তো এই আর কি, এখানে একটা কথা বলা হচ্ছে, যদি কেউ সেলফে রিটার্ন সাবমিট করে 180 দিনের মধ্যে তার যদি ভুল ধরা পড়ে যে রিটার্নে তার ক্যালকুলেশনে কোনো মিস্টেক্স ছিল, হুম, তাহলে সে ওইটা দিতে পারবে। সে যে পরিমাণ টাকা কম দিছিল, সেই পরিমাণ টাকা প্লাস, এটা আছে কি না দাঁড়ান তো দেখি, 169-এ 5% পার মান্থ, এটা কি উঠে গেছে কিনা এবারে? এটা স্যার উঠে গেছে। হ্যাঁ, আমি ওইটাই কনফিউজ, আমি পড়াতে গিয়ে আমি তো দেখলাম যে এটা তো নাই। এইটা নাই, এটা একটু করতে হবে, কারেকশন করতে হবে। তা আপনাদের তো মানে যেদিন ক্লাস থাকে সেদিন তো আমি একটা পাঠাই, তো আজকে তো সেই সুযোগটা হয় নাই, যেহেতু মানে হঠাৎ করে দিছে। তো ওইখানে এটা একটু কারেকশন করে দিতে হবে। 180 দিনটা ঠিক আছে, 180 দিনের ভিতরে সে অ্যামেন্ডেড রিটার্ন দিতে পারবে। যদি ট্যাক্স ক্যালকুলেশনে কোনো ভুল হয়ে থাকে, কম ট্যাক্স দিয়ে থাকে, তাহলে 180 দিনের মধ্যে সে ট্যাক্সটা দিয়ে রিটার্নটা সাবমিট করতে পারবে। তো সেক্ষেত্রে তার কোনো ওই যে ইন্টারেস্ট দিতে হবে না আর কি, ডিফারেন্সিয়াল অ্যামাউন্টের উপরে কোনো ইন্টারেস্ট দিতে হবে না, এটা ছিল 5% পার মান্থ। তো যাই হোক, রিটার্ন প্রসেসিং এর কথায় আসেন। তো রিটার্ন প্রসেসিং করে ডিসিটি 1 বছরের মধ্যে আম, করতে পারবে, যদি দেখে কারোর মানে ট্যাক্স কম দিছে, ভুলে কম দিছে, কোনো ফলস ক্লেম থাকতে পারে ইত্যাদি, বা বেশি রিবেট ক্লেম করছে ইত্যাদি। হুম, তো সেই সমস্ত ক্ষেত্রে ডিসিটিও কিন্তু ভুল বের করে তাকে 1 বছরের মধ্যে চিঠি দিতে পারবে, যে আপনি এই এই জায়গায় ভুল করছেন, এর ফলে আপনার এত টাকা ট্যাক্স কম হয়েছে বা বেশি হয়েছে ইত্যাদি। বেশি হলে তার বলে না, কম হইলেই বলে, চিঠি দেয়। তো ওইটা দিলে পরে সে ওইটা দিতে পারবে, ওইটা ওইটা দিয়ে দিতে হবে তাকে। আর না দিলে তখন বলছে যে তাকে নোটিশ করবে, যে আপনি যদি না দেন তাহলে এটাকে আমরা ডিমান্ড হিসাবে গণ্য করব, এবং তখন আপনাকে এটা মানে করে দেবো, ডিমান্ড করে দেবো ইত্যাদি আর কি। তো
ডিসিটি চিঠি নোটিশ দেওয়ার পরে সে এটুকু এনশিওর করবে যে যে পরিমাণ টাকা সে কম দিছে ওইটা সে দিল কিনা, সাথে সে অ্যামেন্ডেড রিটার্নটাও সাবমিট করতে পারবে। হুম। আর ইন কেস অফ নন কমপ্লায়েন্স ফ্রম দি এসএসসি সাইড, দ্য ডিসিটি উইল ইস্যু ডিমান্ড নোটিশ। যদি ডিসিটি ভালো কথায় মানে না শোনে, মানে নোটিশ পাওয়ার পরে সে নোটিশের কোনো উত্তরও দিল না, আর যে টাকা কম দিছে ভুলে সে টাকাও দিল না, সেক্ষেত্রে কি ডিসিটি কি করবে? বসে থাকবে না। ডিসিটি তখন ওই টাকা ডিমান্ড হিসেবে গণ্য করে তাকে একটা ডিমান্ড নোটিশ দিয়ে দিবে। ডিসিটি আদায় করতে গেলে তো তাকে একটা ডিমান্ড সৃষ্টি করতে হয়। এই সবচেয়ে ডিফিকাল্ট পার্ট হচ্ছে এইটা, অডিট। এটা নিয়ে খোদ মানে ডিসিটি লেভেলেও মানে খুবই দেখি যে তারা আগের সিস্টেমটাকেই পছন্দ করে, বলে ওইটাই ভালো ছিল, এক হাতে ছিল, কি কি কারণে অডিটে পড়লো। উম, তো সেটা সেই মানে সে এবং করদাতা দুজনের মধ্যে তো চিঠি অথবা প্রমাণ এগুলো দিয়ে টিয়ে একটা অ্যাসেসমেন্ট করতো। এখন এটা বিভিন্ন জায়গাতে যাবে, মানে এমন মানে একটা, এবং যেটা করছে সেটা ওয়ার্ল্ডের বেস্ট প্র্যাকটিস, সেদিক থেকে সাধুবাদ পাওয়ার মতো যে আহ, কিন্তু একক কারোর হাতে নাই। যেমন এখানে মানে একটা একটা করে যদি পড়েন, অডিট প্রসিডিওরটা একটু কমপ্লিকেটেড। তো দেখে নিতে পারেন আর কি, যে এনবিআর অথবা এনবিআর যদি কাউকে অথরাইজ করে তাহলে সে অডিট সিলেকশন করতে পারবে। হুম। এবং সেটা করে মানে কমিশনারের কাছে ফরওয়ার্ড করবে ফর দ্য পারপাস অফ অডিট। এরপরে 7 দিনের ভিতরে, 7 ওয়ার্কিং ডের মধ্যে কমিশনার আবার একটা এনকোয়ারি টিম গঠন করবে, অডিট টিম গঠন করবে এবং অডিট কিউরেটর গঠন করবে, মানে 3টা কমিটি গঠন করবে। তো এইরকম আর কি, মানে বিভিন্ন রকম পর্যায়ে পর্যায়ে এরকম এবং দিনক্ষণ ধার্য করা আছে, কতদিনের মধ্যে কি করতে হবে ইত্যাদি আর কি। তো এই ইনকোয়ারি রিপোর্ট আবার এসএসসি কেও দেওয়া দেওয়া হবে, তার কোনো আপত্তি আছে কিনা। তারপরে মানে সে তার কি কি আপত্তি খণ্ডন করতে পারে সেগুলো নিয়ে আবার করা হবে। এইভাবে দিয়ে দিয়ে আবার একজন কিউরেটরের কাছে যাবে, এবং যে ডিসিটির আন্ডারে অ্যাসেসমেন্ট সেই ডিসিটির আন্ডারে থাকবে না, অন্য ডিসিটির কাছে চলে যাবে। এইরকম আর কি বিষয়গুলো, মানে একক হাতে আর কেউ কেউ থাকতেছে না আর কি। তো স্বাভাবিকভাবেই এটা ভালো একদিকে, যে মানে একক হাতে থাকলে সেখানে একটু সুবিধা হওয়ার থাকে। আর একটা কেস যদি বিভিন্ন জনের হাতে যায় তখন স্বাভাবিকভাবে একজন আর কোনো কিছু এদিক সেদিক করতে সাহস পায় না। তো সেদিক থেকে নিতে ভালো। তো এটা দেখে নিয়েন, এটার মানে কপি আমি দিয়ে দেবো সব আপনাকে, সে একটু কারেকশন করে দেবো, ওই জায়গাটা একটু কারেকশন হবে। এই আর এটা পুরো অডিটের চলতেছে, মানে অডিটের মানে প্রসেসটা অনেক লম্বা। তো সিকোয়েন্সটাও আপনারা একটু দেখে নিন। আর এখানে একটা কথা বলছে যে কেউ যদি গত বছর থেকে অ্যাটলিস্ট 15% হায়ার ইনকাম শো করে তাহলে তারটা অডিট হবে না। হুম। তবে সেখানে 4টা কন্ডিশন, শুধু গত বছর থেকে ইনকাম 15% হায়ার করলেই হবে না, 4টা কন্ডিশন যদি ফুলফিল করে সাথে তাহলে তারটা মানে সেফ থাকবে, মানে তারটা অডিটে পড়বে না। কি কি? রিটার্ন ইজ অ্যাকম্পানিড বাই এভিডেন্সেস ইন সাপোর্ট অফ এনি ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম। যদি কোনো করমুক্ত আয় থেকে থাকে তাহলে তার করমুক্ত আয়ের সমর্থনে প্রমাণাদি সহ রিটার্নটা সাবমিট করতে হবে। নাম্বার 2, রিটার্ন ডাজ নট শো এনি ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম। কোনো করমুক্ত আয় দাবি করতে পারবে না আন্ডার সেকশন 76। এখন বলতে পারেন যে স্যার এই যে 1 নম্বর এবং 2 নম্বর তো কন্ট্রাডিক্টরি। 1 নম্বরে বলছে যে যদি করমুক্ত আয় থেকে থাকে তাহলে তার প্রমাণ দিতে হবে, আর 2 নম্বরে বলছে করমুক্ত আয় থাকতেই পারবে না। একটু ডিফারেন্স আছে, সেটা হলো 76-এ যে করমুক্ত আয় ওইগুলো থাকতে পারবে না, কিন্তু এসআরও দ্বারা যে করমুক্ত আয় ওগুলো থাকতে পারবে, বা অন্য জায়গায় যেগুলো আছে করমুক্ত সেগুলো থাকতে পারবে। শুধু 76-এর করমুক্ত আয়টা থাকতে পারবে না। তো 76টা একটু খুলে দেখে নিতে পারেন। আচ্ছা, গেল। তারপরে 3 নম্বর হলো রিটার্নটায় কোনো রিফান্ড সৃষ্টি হতে পারবে না। আর নাম্বার 4 হলো কোম্পানি, মানে ব্যক্তির ক্ষেত্রে প্রথম 3টা, আর কোম্পানির ক্ষেত্রে 4 নম্বরটা সহ। কোম্পানির ক্ষেত্রে বলছে ইন কেস অফ কোম্পানি ট্যাক্স পেয়ার ইট ইজ filed the return of withholding tax under section 177 and complied with the provision of TDS। কোম্পানির ক্ষেত্রে আর একটা শর্ত জোড়ায় দেওয়া যে সে উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন যেটা টিডিএস রিটার্নটা সাবমিট করছে কিনা, আর
টিডিএস এর সমস্ত প্রভিশন কমপ্লাই করছে কিনা। হুম, এই আর কি মোটামুটি মানে সেলফ অ্যাসেসমেন্ট হচ্ছে এটাই শেষ। এখন আসেন অ্যাসেসমেন্ট অন দ্য বেসিস অফ কারেক্ট রিটার্ন। এইটা আসলে এই যে 183-তে যেটা, এটার তো কোনো মিনিং নাই। মিনিং নাই মানে কি, এখন তো আইন করছে যে নর্মাল রিটার্নই নাই। তো নর্মাল রিটার্ন যদি না থাকে তাহলে আর মানে এই ধারাটার প্রয়োগ কোথায়? তো বলছে যে যদি কোনো করদাতা যদি কোনো নর্মাল রিটার্ন সাবমিট করে বা কারেন্ট, তাহলে সে সো মটো অ্যাসেসমেন্ট করে ফেলতে পারে নিজে নিজেই, কোনো উইদাউট এনি ডাকাডাকি। ডাকাডাকি মানে উইদাউট এনি নোটিশ। সে দেখেন সবই যদি ঠিক থাকে তাহলে আর নোটিশ করে কি হবে। তো ওইটাই বলছে, তবে কোন ক্ষেত্রে ডিসিটি রিটার্নটাকে কারেক্ট অ্যান্ড কমপ্লিট হিসেবে গণ্য করে সো মটো অ্যাসেসমেন্ট করতে পারবে, সেক্ষেত্রে 5টা কন্ডিশন দেয়া আছে। এই কন্ডিশনগুলো যদি ফুলফিল করে তাহলে ডিসিটি সেটাকে কারেক্ট রিটার্ন হিসেবে গণ্য করে উইদাউট ইস্যুইং এনি নোটিশ নিজে নিজেই সে এটাকে অ্যাসেসমেন্ট করে দিতে পারবে। তার মানে করদাতাকে ডাকতে হবে না, শুনানির জন্য নোটিশ করতে হবে না ইত্যাদি। 5টা কন্ডিশন কি কি এটা এক নজর দেখে নিয়ে আর কি। আচ্ছা, এটা গেল আপনার অ্যাসেসমেন্ট অন দ্য বেসিস অফ কারেক্ট রিটার্ন। তো একটা কথা বলি, এইটার কোনো নাই, মানে এইটার কোনো ডিপার্টমেন্টে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে এই এই সেকশনটার ব্যবহার নাই, আগেও ছিল না। তো আগেও এই মানে এটা ছিল, অন্য অন্য মানে সেকশনটা নাই, মানে এটা ভিন্ন ছিল কিন্তু ব্যবহার ছিল না। তারপরে আসেন বেড জাজমেন্ট অ্যাসেসমেন্ট 184। আগে ছিল এটা 84 আগের আইনে, এখন এটা 184। সেটা হলো এক্সপার্টি অ্যাসেসমেন্ট, বাংলায় হচ্ছে একতরফা কর নির্ধারণ। অর্থাৎ একজন করদাতাকে যদি নোটিশ হয় যে রিটার্ন দাখিল করার জন্য অথবা হিয়ারিং এর জন্য তাকে ডাকা হলো, এই যে বিভিন্ন ধারায় তাকে অথবা খাতাপত্র বুকস অফ অ্যাকাউন্ট চেয়ে নোটিশ করা হলো, সে কোনো কমপ্লাই করলো না। তো সে যদি এই ধারাগুলোর বা যে কোনো একটা ধারার যদি নন কমপ্লায়েন্স করে, সেক্ষেত্রে ডিসিটি টু দ্য বেস্ট অফ হিজ জাজমেন্ট তার অ্যাসেসমেন্ট করতে পারে একতরফাভাবে। এই তবে নামে বেস্ট জাজমেন্ট, তা আসলে যেটা বাস্তবে যেটা আমরা দেখি সেটা হলো ব্যাড জাজমেন্ট, এবং যার এগেনস্টে একেবারে আপিল ট্রাইব্যুনাল লেগেই থাকে। বাস্তবের কথা বলছি আর কি। তো যাই হোক, এরপরে আসেন প্রভিশনাল অ্যাসেসমেন্ট। কোনোটা নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে করতে পারবেন কিন্তু। এরপরে আসেন যে প্রভিশনাল অ্যাসেসমেন্ট, এইটাও খুব আনকমন, কিন্তু একেবারে যে হয় না তা না। বিষয়টা হচ্ছে যে এটা আগেও ছিল, আগের আইনেও ছিল যে ডিসিটি যদি দেখে যে কোনো করদাতা রিটার্নই দাখিল করেনি, অথবা কোনো করদাতা রিটার্ন দাখিল করছে কিন্তু রিটার্নের সাথে মানে যে ট্যাক্সটা দিয়ে দেওয়ার কথা ওই ট্যাক্সটা জমা দেয়নি, বা জমা আংশিক দিয়েছে, আংশিক বাকি, তো সে সমস্ত ক্ষেত্রে ওই টাকাটা ডিমান্ড সৃষ্টি করে ওই টাকাটা আদায় করার একটা মানে পায়তারা হচ্ছে এই প্রভিশনাল অ্যাসেসমেন্ট। যে একটা সামারি ম্যানারে কোনো রকম একটা অ্যাসেসমেন্ট করে তাকে পাঠায় দেওয়া যে এই আপনি যে রিটার্ন দাখিল করছেন সেখানে টাকার ট্যাক্স শর্টফল আছে, সেই ডিমান্ডটা সৃষ্টি করে হয়, সেটার পদ্ধতি হচ্ছে এইটা প্রভিশনাল অ্যাসেসমেন্ট। এরপরে যদি এই ট্যাক্সটা জমা দিয়ে দেয় এটা কার্যক্রম শেষ। কিন্তু প্রভিশনাল অ্যাসেসমেন্টই শেষ অ্যাসেসমেন্ট না, এটা তো সাময়িক। প্রভিশনালের বাংলা হচ্ছে সাময়িক, এরপরে আবার নর্মাল অ্যাসেসমেন্ট করতেই হবে। তো নর্মাল অ্যাসেসমেন্টে যদি আরো ট্যাক্স বাড়ে দিবে বা ট্যাক্স যদি কমে ফেরত নিবে, যা হয় তা হবে আর কি। এখন আসেন পার্টনারশিপ ফার্মের অ্যাসেসমেন্ট। তো পার্টনারশিপ ফার্মের যে অ্যাসেসমেন্ট, সেটা তো একটা আলাদা এন্টিটি, পার্টনারশিপ ফার্ম একটা আলাদা এন্টিটি, এবং তার অ্যাসেসমেন্ট হবে। এবং অ্যাসেসমেন্ট হওয়ার পরে পার্টনারদের মধ্যে আফটার ট্যাক্স প্রফিটটা অ্যালোকেট করে দিতে হয়। তো ওই ওই অ্যালোকেশনের ভিত্তিতে পার্টনারশিপ ফার্ম একবার ট্যাক্স দিবে, আবার পার্টনাররা তাদের হাতে যখন ওই আফটার ট্যাক্স প্রফিটটা আসবে তাদের অন্যান্য ইনকাম থাকতে পারে, তো ওইটার আবার অ্যাভারেজ রেটে সে কর ছাড় পাবে। তো এরকম একটা বিষয়। এবং যদি পার্টনারশিপ ফার্ম তো আপনাদের সিলেবাসের অংশ, তো পার্টনারশিপ ফার্মের যদি একটা এক্সাম্পল দেওয়া হয়, যদি একটা অঙ্ক দিই,
একটা সিএ ফার্ম, একটা সিএ ফার্ম, 3জন পার্টনার বা 5জন পার্টনার, তার যদি একটা অঙ্ক দেওয়া হয় তাহলে তো এটা পারবেন। তো শুধু পারলেই হবে না, পার্টনারশিপ ফার্মের ট্যাক্স রেট কি, ট্যাক্স রেট তো ইন্ডিভিজুয়ালের যে ট্যাক্স রেট সেম ট্যাক্স রেট। 2 নম্বর কথা হলো যে পার্টনারশিপ ফার্মের যে আফটার ট্যাক্স অ্যালোকেশন ফার্মের সে একজন থেকে মানে প্রফিট আর আফটার ট্যাক্স প্রফিট। তো এখন এই অঙ্কটা আপনি কিভাবে করবেন? হুম, তো সেটা একটা প্র্যাকটিক্যাল একটা যদি অঙ্ক দেওয়া দেওয়া হয় তাহলে আপনার কাছে পরিষ্কার, এটা সঠিক বোঝানো যায় না, মানে একটা অঙ্ক দিলে আপনার কাছে জিনিসটা পরিষ্কার হয় আর কি। তো অঙ্ক কিন্তু আপনাদের পরীক্ষায় আসছেও, পিছনের যে কোশ্চেন গুলো সেখানে কিন্তু পার্টনারশিপ ফার্মের অঙ্ক আসছে পরীক্ষায়। তো দেখা যাক, আমি যদি এটা শেষ করে একটা পার্টনারশিপ ফার্মের অঙ্ক দিতে পারি তাহলে সেটাও মানে কম না। স্যার আমি বলবো, হ্যাঁ বলেন। পার্টনার পার্টনারশিপ ফার্ম থেকে যে এটা আফটার ইনকাম ট্যাক্স ইয়েটা পায় পার্টনাররা, পরে ওই ইনকাম সহ টোটাল ইনকামটা আবার এই নর্মাল স্ল্যাবে হিসাব করা হয়। হিসাব করার পরে টোটাল ইনকামের সাথে পার্টনার পার্টনারশিপ ফার্মের আয় টোটাল রেশিও। ইনকাম, এটা রেফারেন্স হলো আপনার সম্ভবত সেকশন 80, মানে 80 ধারায় বলা আছে। তো যাই হোক, মানে কথা বলার চেয়ে যদি একটা অঙ্ক করা হয় তাহলে আপনার ওটা হয় মানে একেবারে মনে মনে থাকে আর কি, যে অঙ্কটা এভাবে করতে হবে। একটা পার্টনারশিপ ফার্মের অঙ্ক যদি দেওয়া হয় এবং একজন এক আপনার পাশা ক্লিয়ার দেখাচ্ছি আপনাকে, এটা শেষ করে এখন আসেন যে সব সাকসেশন অফ বিজনেস আদারওয়াইজ দেন দেন অন ডেথ। মৃত্যু ব্যতীত যদি কোনো অ্যাসেসমেন্ট সাকসেশন হয়, মানে আগে একজন মালিক ছিল এখন আরেকজন মালিক, তাহলে দুইটা সেপারেট অ্যাসেসমেন্ট হবে এবং উইথ রিটার্ন, ওই ভগ্নাংশের ওই খণ্ডের রিটার্ন সহ ডিসিটি কে জানাতে হয়। ডিসিটি তখন ওটা নোটিশ করে, এসএসসি কে নোটিশ করে, ওটা এমার্জেন্সি ভিত্তিতে তখন তার অ্যাসেসমেন্ট করে ফেলে। অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য আর ডিসিটি বসে থাকে না। এখন অ্যাসেসমেন্ট ইয়ার চলতেছে কোনটা, 24-25, ইনকাম ইয়ারও তো 24-25। এই ইনকাম ইয়ার শেষ হলে না অ্যাসেসমেন্ট ইয়ার শুরু হবে 25-26। ওই পর্যন্ত বসে থাকার সময় নেই, কারণ বসে থাকলে এই এই করদাতাকে আর খুঁজে পাওয়া যাবে না, সে তো ব্যবসা বন্ধই করে দিছে, এরপর তার তো ঠিকানাই নেই। বিষয়টা অনেকটা এরকম। সুতরাং এগুলোকে বলা হয় আপনার এমার্জেন্সি অ্যাসেসমেন্ট, এবং এই সমস্ত ক্ষেত্রে ইনকাম ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ার সেম হতে পারে। ইনকাম ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ার আমরা এ যাবৎ পড়াশোনা করছি যে ইনকাম ইয়ার শেষ হয়ে গেলে অ্যাসেসমেন্ট ইয়ার শুরু হয়, কিন্তু কোন কোন ক্ষেত্রে ইনকাম ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ার মে বি দ্য সেম ইয়ার, কোন কোন ক্ষেত্রে, এই 1 নম্বর হলো এইটা, যে অ্যাসেসমেন্ট ইন কেস অফ ডিসকন্টিনিউড বিজনেস। তারপরে 2 নম্বর হলো পরেরটা, অ্যাসেসমেন্ট ইন কেস অফ পার্সন লিভিং বাংলাদেশ। কোনো ব্যক্তি যদি চিরতরে বাংলাদেশ ছেড়ে চলে যায়, নর্মালি বিদেশিরা বলে যায়, বাংলাদেশিরা তো বলে যায় না, বিদেশিরা বলে যায় এই কারণে যে ডিসিডি কাছে একটা সার্টিফিকেট নিয়ে যায়, ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট, কারণ সে হয়তো এরপরে তার পোস্টিং হবে শ্রীলঙ্কা অথবা পোস্টিং হবে ইউরোপে। তো সে যে সব দেশে চাকরি করে সব জায়গা থেকে এরকম একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে যায় যে ওই দেশে তার কোনো ট্যাক্স পাওনা নাই ইত্যাদি আর কি। এটা হলো পার্সন লিভিং বাংলাদেশের ক্ষেত্রেও তাই। এরপরে আসেন মৃত ব্যক্তির কর নির্ধারণ। কোনো ব্যক্তি যদি মারা যায় তাহলে মারা যাওয়ার আগের দিন পর্যন্ত তার ওই ওই খণ্ডের একটা লাস্ট অ্যাসেসমেন্ট হবে, এবং সেটা নোটিশটা কার উপরে জারি করা হবে, তার বড় ছেলে বা তার ওয়াইফ বা বড় মেয়ে যাদেরকে রেখে গেছে তাদের মধ্য থেকে কে, এরকম একটা তাকে নির্ধারণ করে তাকে নোটিশ দেওয়া হবে যে আপনার মৃত পিতার কিছু অসম্পন্ন কাজ আছে, সেটা সম্পন্ন করার জন্য আপনাকে প্রতিনিধি নিয়োগ করা হলো, এবং চিঠি চালাচালি আপনার নামেই করা হবে কিন্তু বিষয়টা আপনার না, এরকম আর কি। তো ওই ওইটাই হবে তার লাস্ট অ্যাসেসমেন্ট। এবং যদি পিছনের কোনো অ্যাসেসমেন্ট পেন্ডিং থাকে সেগুলোও কিন্তু ওই মানে যে যিনি মারা গেছেন তিনি তার বড় ছেলে বা কিছু একটা, ওই তাদের ঘাড়েই যাদেরকে ওয়ারিশ রেখে গেছে তাদের ঘাড়েই কিন্তু বর্তাবে। ইভেন একটা খারাপ কথা বলা আছে যে যিনি মারা গেছেন তিনি যে সহায় সম্পত্তি রেখে গেছেন, যে টাকা ইনকাম ট্যাক্স পাওনা রেখে মারা গেছেন সেই টাকা দেখা গেল যে সহায় সম্পদ রেখে গেছেন সেটা সব বিক্রি করলেও ওই টাকা হয় না। তাহলে বলছে যে
সব বিক্রি করে ওই টাকা যদি না হয় তাহলে যতটুকু হয় ততটুকু, বাকিটুকু মাপ। তাইলে আর ছেলেমেয়েরা কি পাবে? সবই যদি ইনকাম ট্যাক্স নিয়ে নেয় তাহলে আর ছেলেমেয়েরা কি পাবে? তো বিষয়টা এরকম আর কি। এরপরে আসেন স্পট অ্যাসেসমেন্ট। এটাও বাস্তবে নাই। এটা একসময় আইন করা হয়েছিল যে ডিসিটি স্পটে চলে যাবে, অর্থাৎ যেখানে গ্রোথ সেন্টার, ব্যবসার নতুন নতুন ব্যবসা গজায় উঠছে, সেই সব জায়গায় ডিসিটি নিজেই চলে যাবে গিয়া, মানে ব্যবসায়ীদেরকে বুলাইয়া ভালাইয়া বুঝাইয়া তাদেরকে নেটে নিয়ে আসা, যে ভাই আপনাদের আসা উচিত, এই দেশের অগ্রগতিতে আপনাদের অংশীজন হওয়া উচিত। আপনারা যদি মিনিমাম ট্যাক্স 5,000 টাকা 3,000 টাকা যাই দেন, যেটা মিনিমাম ট্যাক্সের, এটা দিয়ে হলেও আপনার একটা টিন খোলা, টিন খুলে রিটার্ন দাখিল করা, আমরা এই কাজটাকে সহজ করে দিচ্ছি, আপনাকে কোথাও যেতে হবে না, আমরাই চলে আসছি, এরকম বিষয়টা আর কি। তো এটাও নানান কারণে আপনার এটা খুব ফলপ্রসূ হয় নাই, এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের দিক থেকে তো এটা মোটেই পপুলার না। এই যে যাই হোক, এরপরে আসেন স্কেপড অ্যাসেসমেন্ট। তার মানে এটা হলো, কেউ যদি কর ফাঁকি দিয়ে থাকে তাহলে, বা সম্পদ গোপন করে থাকে, আয় গোপন করে থাকে, তাহলে সেইটা পুনরুদ্ধারের পথ হচ্ছে, মানে এই আগে ছিল 93, এখন হলো 212, মানে এসকেপড অ্যাসেসমেন্ট। তো কি কি হলে এই ধারাতে ডিসিটি নোটিশ করে আবার তার কেসটাকে পুনর্মোচন করতে পারে, এবং এই পুনর্মোচনটা করতে পারে উইদিন 6 ইয়ার্স, 6 বছরের মধ্যে যদি তার কোনো কর ফাঁকি ধরা পড়ে, তাহলে এটাকে, ইভেন গত বছর একটা আইন করছে, সেটা হলো 6 বছরের পিছনেও যদি কারোর কোনো সম্পদ গোপন থাকে, তাহলে সেটা সে ওই 6th ইয়ারে গোপন করছে হিসাবে ধরে নিয়ে তাকে ওই বছরের থেকে জবাই করা যাবে, এরকম বিষয়টা আর কি। স্যার প্রিভিয়াস আরো যাইতে পারবে? যেতে পারবে, প্রিভিয়াস ইয়ারে নোটিশ করতে পারবে না। মানে আমি আপনাকে বুঝিয়ে বলি, বিষয়টা হচ্ছে, ধরেন একটা লোক বাড়ি করছে, উত্তরায়, এবং 6 তলা বাড়ি করছে, কিন্তু সে দেখায় নাই, এটা গোপন। তো বাড়িটা করছে কবে? আজকে থেকে 10 বছর আগে। এটা ইনকাম ট্যাক্সের ফাইলে সে দেখায় নাই। এই আইন করছে এখন যে ডিসিটি তো 6 বছরের পিছনে যেতে পারবে না, সে তো নাচতেছে যে আমার কিছুই করতে পারবে না, কিন্তু এই গত বছর থেকে নাচানাচি বন্ধ হয়ে গেছে। কিরকম? আইন করছে যে যদি কেউ 6 বছরের পিছনেও কোনো সম্পদ গোপন করে থাকে, তাহলে সেটা 6th ইয়ারে গোপন করছে বলিয়া ধরিয়া লইয়া তাহারে 6th ইয়ারে জবাই করা যাইবে। অর্থাৎ ডিসিটি তো 6 বছরের পিছনে যাইতে পারবে না, তাহলে ওই সম্পদ তার 6th ইয়ারে অর্জিত হয়েছে বলিয়া গণ্য করিয়া তাহারে ওই বছর নোটিশ, 6th ইয়ারে নোটিশ করিয়া উহার ব্যাখ্যা চাওয়া যাইবে, যে আপনি বাড়ি কিভাবে করলেন, বাড়ি যে দেখালেন না, এই যে সম্পদ গোপন করলেন আমি ধরছি, এখন এটার ব্যাখ্যা দেন, নাহলে আমি এটা ট্যাক্স করে দেবো পুরাটাই, ইত্যাদি আর কি। এখন এই ধারাতে আপনার ডিসিটিতে বললাম 6 বছরের পিছনে যেতে পারবে না। আহ, যদি সে রিটার্ন সাবমিট না করে তাহলে পিছনে যে কোনো বছরে যে যাওয়া যাবে, ওটাকে বলা হয় ওপেন। আর রিওপেন হচ্ছে উইদিন 6 ইয়ার্স। ধারা একটাই, 212, আগে ছিল 93, একই কথা। কিন্তু মানে এই 93 বা 212, এখনকার 212 ডিলস উইথ বোথ ওপেন অ্যান্ড রিওপেন। ওপেন করা যায় অ্যাট এনি টাইম, বাট রিওপেন করা যায় উইদিন 6 ইয়ার্স। ওপেন মানে কি? একটা লোক রিটার্নই দেয় নাই, তার কোনো অ্যাসেসমেন্টই হয় নাই, তো এটা তো ওপেন। এটা তো এমন না যে এটা ক্লোজড না। অ্যাসেসমেন্ট হলে না হয় ক্লোজড হয়, ওইটাকে আবার রিওপেন করতে হয়। কিন্তু যেটা ক্লোজ না সেটা তো ওপেন করা যাবে অ্যাট এনি টাইম। বুঝতে পারছেন? এই যে দেখেন 3 নাম্বারটা আপনার চোখের সামনে, এই যেটা বলছি 6 বছরের ঘটনা, এটা পড়ে দেখেন। If an assessee conceals any asset which he acquired before 6 years, then the DCT will deem that the asset is acquired in the 6th year and issue notice accordingly. বুঝেন অবস্থা? যেটা একেবারেই মানে গত বছরে নতুন করছে বাংলা আইনে, যেটা আগের আইনে এটা 6 বছর ছিল, এবং এসএসসিরা খুব শান্তিতে ছিল যে আমি 6 বছর যদি ঘাপটি মেরে থাকতে পারি তাইলে আর আমারে কেউ কিছু করতে পারবে না। তো এই আর কি, আইন পরিবর্তন হয়, মানুষ ভাবে এক, হয় আর এক। দিন তো আর কারোর একরকম থাকে না। আচ্ছা, তারপরে দেখেন অ্যাসেসমেন্ট অফ মাইনর, লুনেটিক, ইডিয়েট, বেনিফিশিয়ারি ইত্যাদি। অর্থাৎ মাইনরের অ্যাসেসমেন্ট হবে মেজরের সাথে। অনেক সময় কোর্ট থেকে ট্রাস্টি নিয়োগ করে দেয়,
রিসিভার নিয়োগ করে দেয়, তাদের হাতে অ্যাসাইনমেন্ট হবে, এগুলো এগুলো আমাদের আনকমন, ওগুলো মানে খুব একটা ই না, আমরা বাস্তবে কোনোদিন দেখিই নেই। আর 4 নম্বর হলো অ্যাসেসমেন্ট অফ নন রেসিডেন্ট শিপিং, অর্থাৎ বিদেশি পতাকাবাহী জাহাজ যদি বাংলাদেশ ছেড়ে চলে যায়, চিটাগাং পোর্ট ছেড়ে যায় বা মংলা পোর্ট ছেড়ে যায়, তো তখন কিন্তু আপনার ওই কাস্টমস কমিশনার ওইটা এনশিওর করে যে তার যে টোটাল জাহাজ ভাড়া, সেই জাহাজ ভাড়ার উপরে 8% ট্যাক্স দিলে সে জাহাজ ছাড়ার অনুমতি পাবে। আর যদি ওই দেশের সাথে, যে দেশের পতাকাবাহী জাহাজ, ওই দেশের সাথে বাংলাদেশের আপনার দ্বৈত কর পরিহার চুক্তি থাকে, ডাবল ট্যাক্সেশন ট্রিটি, অ্যাভয়েডেন্স ট্রিটি, তাহলে এটা ইউজুয়ালি রেটটা অর্ধেক, 4%। এই 4% ট্যাক্স বা 8% ট্যাক্স কিন্তু ইনকামের উপরে না, এটা তার জাহাজ ভাড়ার এই উপর। কামাল হোসেন ভাই, আপনি এই যে দাগ দিচ্ছেন কেন? আন্ডু করে সব ইয়ে করে ক্লিন করেন। স্যার এই যে স্ক্রিনের পর দাগ দিচ্ছে, যে কামাল হোসেন ভাই আন্ডু করেন। আরে সে কি দাগ দেয়? তার ছেলে মেয়েরা এসে এগুলো করে, বুঝছেন? এগুলো হলো অনলাইন ক্লাসের পরিণতি, হলো এইটা, কি করবে? আচ্ছা, তারপরে আসেন অ্যাসেসমেন্ট অফ নন রেসিডেন্ট এয়ারলাইন্স। বিদেশি যে প্লেনগুলো বাংলাদেশে আসে, আহ, সে তারা বাংলাদেশে যদি অফিস খুলে টিকিট বিক্রি করে, তো তারা বাংলাদেশে যে রেভিনিউ, রেভিনিউ মানে তাদের যে রিসিট, তাদের যে টার্নওভার, ওইটার উপরে ডাইরেক্ট 3% ট্যাক্স দিতে হবে, অর্থাৎ ইনকামের উপরে না। আপনার নন রেসিডেন্ট ওই যে এয়ারলাইন্স আর নন রেসিডেন্ট শিপিং, তো দুইটার ক্ষেত্রেই কিন্তু ওটা হলো জাহাজ ভাড়া, এটাও হলো প্লেনের ভাড়া, ভাড়া যেটা তাদের যে রিসিট, ওই রিসিটের উপরে ডাইরেক্ট 3% ট্যাক্স। তবে যদি এমন দেশের প্লেন হয়, এমন দেশের উড়োজাহাজ হয়, যে দেশের সাথে বাংলাদেশের দ্বৈত কর পরিহার চুক্তি আছে, তাহলে নো ট্যাক্স। এবং এটা রিসিপ্রোকাল, যেমন বাংলাদেশ ইন্ডিয়ার কথাই ধরেন, বাংলাদেশ সিঙ্গাপুরের কথাই ধরেন। সিঙ্গাপুর এয়ারলাইন যদি বাংলাদেশে আসে, বাংলাদেশে ব্যবসা করতেছে, টিকিট বিক্রি করতেছে, কিন্তু বাংলাদেশে সিঙ্গাপুর এয়ারলাইন্সকে কোনো ট্যাক্স দিতে হয় না। ইকুয়ালি বিমানকেও আপনার সিঙ্গাপুরে কোনো ট্যাক্স দিতে হয় না। রিসিপ্রোকাল মানে পারস্পরিক বেনিফিট। আচ্ছা, লাস্টে একটা কথা, সেটা হলো বার টু রেইজ কোশ্চেন এগেনস্ট অ্যাসেসমেন্ট। সেটা হচ্ছে যে ডিসিটি যে অ্যাসেসমেন্ট করবে, সেই অ্যাসেসমেন্ট আর একটা অথরিটি চ্যালেঞ্জ করতে পারবে না। এখানে বলছে কারা পারবে: শুধু ইনকাম ট্যাক্স অথরিটি, তারপরে ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনাল এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট। মানে আপনি জানেন, একটু পরে আমরা হয়তো আজকেই আপিলটা পড়াতে পারি, সেখানে দেখবেন যে একটা অ্যাসেসমেন্ট হয়ে গেলে, যদি ব্যাড অ্যাসেসমেন্ট হয়, তখন করদাতা কোথায় যাবে? আপিল করবে। আপিলে যদি হেরে যায় কোথায় যাবে? ট্রাইব্যুনালে যাবে। ট্রাইব্যুনালে যদি হেরে যায় কোথায় যাবে? সুপ্রিম কোর্টে যাবে। এই যে মানে এইগুলো মানে অথরিটি বা কোর্ট, তারা তো ইনকাম ট্যাক্সের সাথে রিলেটেড, এই কেসের সাথে রিলেটেড, কিন্তু অন্য কোনো অথরিটি নাক গলাতে পারবে না এই ডিসিশন। আসলে মানে এটা এখানে এটা করার যে উদ্দেশ্য, এই আইনটা করার উদ্দেশ্য একটু ভিন্ন, সেটা বলি আপনাকে। সেটা হলো নর্মালি ডিসিটি যে অ্যাসেসমেন্ট করে, সেই অ্যাসেসমেন্টের উপরে আবার নাক গলায় অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, এটা আরেকটা বিসিএস ক্যাডার। এবং তারা এসে ভুল ধরে, ভুল ধরে এটা রাজস্ব ক্ষতি হয়েছে, এটা এই সেই এগুলো। এইটা তো বোঝেনি, একজনের কাজ যদি আরেকজন এসে এরকম নাক গলায়, এটা কারোরই ভালো লাগে না। তো এইটা নিয়ে মামলা মোকদ্দমা হয়েছে, নানান রকম হয়েছে, যাই হোক। তো শেষ পর্যন্ত ইনকাম ট্যাক্স এটা আইন করছে যে কেউ নাক গলাতে পারবে না এরা বা ছাড়া। মানে দেখেন ওই যে অথচ যাদের উদ্দেশ্যে আইনটা করছে তাদের নাম বলে নাই, যে তারা নাক গলাইতে পারবে না, বলছে কি এরা বাদে কেউ নাক গলাইতে পারবে না। এরা কারা? যে ডিসিটি, তারপরে ট্রাইব্যুনাল, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, তারপরে ট্রাইব্যুনাল, সুপ্রিম কোর্ট, এরা বাদে ডিসিটি যে অ্যাসেসমেন্ট করবে, সেই অ্যাসেসমেন্টের বিরুদ্ধে অন্য কেউ নাক গলাতে পারবে না। এটাই লেখা এখানে। তা আমি আপনাকে ব্যাকগ্রাউন্ডটা বললাম আর কি, এই যাই হোক। স্যার একটা স্যার এই কথা যে ডিজিওডির যে নাক গলায় আর কি, এটা কি? ওইটাই তো, ওইটাই তো বললাম আপনাকে। তো বললাম কি এতক্ষণ? এতক্ষণ ও ডিজি ওডি, না না না, ডিজি ডিজি না না, ভুল বলছেন আপনি। ডিজি
ইন্সপেকশন ডাইরেক্টরেট, ওটা তো আমাদের ডিপার্টমেন্টেরই, ওটা তো ডিপার্টমেন্টেরই একটা অংশ, ওয়াচডগ ও হিসেবে কাজ ও করে। ডিপার্টমেন্ট অংশ। না না, আমি বলতেছি আপনার এজি অফিস। এজি অফিস মানে সেগুনবাগিচাতে যে পাশের বিল্ডিংটা, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, মানে গভর্নমেন্টের, হুম। গভর্নমেন্ট অডিট আর কি। তারা এসে আবার অডিট করে যে ডিসিডি যে অ্যাসেসমেন্ট করছে ঠিক মতো করছে কিনা, এখানে কোনো কর রাজস্ব ফাঁকি হয়েছে কিনা সরকারের। এখন আমি অডিট ডিপার্টমেন্টের সাথেও এ ব্যাপারে কথা বলছি যে তাদের ইটা কি, দৃষ্টিভঙ্গিটা কি। তাদের দৃষ্টিভঙ্গি আবার ভিন্ন সম্পূর্ণ। তারা বলে যে সোজা কথা, তারা বলে যে সরকারের এই যে ডিপার্টমেন্ট, মানে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, আমরা দুইটা কাজ করি। এক, সরকারের হিসাব সংরক্ষণ করি, সরকারের আয় সরকারের ব্যয়। আর এই আয় ঠিক মতো হলো কিনা, ব্যয় ঠিক মতো হলো কিনা, কোনো ফিলফারেজ আছে কিনা, সেটা দেখার দায়িত্ব আমাদের। অর্থাৎ শুধু সরকারের যে খরচের খাতগুলো সেই সব জায়গা ঠিক মতো হচ্ছে কিনা, সেখানে কোনো তহবিল তছরুপ হচ্ছে কিনা, উম, মানে সেটা দেখাই শুধু আমাদের দায়িত্ব নয়, সরকারের যে আয়, সেই আয়টা সঠিক আয় সরকারি কোষাগারে ঢুকলো কিনা, না সেখানে কোনো পিলফারেজ আছে, কোনো মানে এরকম দেখা যায় যে সঠিকভাবে আইন নিরূপণ হয় নাই, সেটা দেখাও আমাদের দায়িত্ব। মানে সরকার আমাদের এই ডিপার্টমেন্ট শুধু এক্সপেন্ডিচার অডিট করার জন্য বলেনি, পাশাপাশি আমরা ইনকামও অডিট করতে পারবো, যে ইনকাম ঠিক মতো অ্যাসার্টিং হলো কিনা। এটা হলো ওই যাই হোক পাল্টাপাল্টি কথা আর কি, এটা হলো তাদের কথা। এই তো এটা নিয়ে মামলাও হয়েছে, শেষ পর্যন্ত মামলার এখন কোন স্টেজে আছে বা আলটিমেটলি কি আছে আমি অত ডিটেল জানি না, বাট এটা নিয়ে কিন্তু মানে এনবিআর ভার্সেস আপনার অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, এটা লাগালাগি। হুম, স্যার, হ্যাঁ বল। স্যার মৃত ব্যক্তির থেকে একটা কোশ্চেন, মানে ধরেন না, যে 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 ব্যক্তি মারা গেছে এসএসসি, তার তো রিটার্ন দিতে হবে না স্যার? ধরেন কারেন্ট ইয়ারে মারা গেলে এখন মনে করেন তার তো একটা রিটার্নটা জমা দেওয়া লাগবে। হ্যাঁ তা তো লাগবেই। এখন তার পক্ষে তার বড় ছেলে সিগনেচার করবে অন বিহাফ অফ, বুঝছেন মানে। স্যার এটা কতদিন, মানে ওনার ইনকাম থাকলেই কি আর স্যালারি দিতে হবে, নাকি ওনারটা এই কারেন্ট ইয়ার দেওয়া বন্ধ হয়ে যাবে? বললাম কি, আপনি শোনেন নাই তো, কেউ যদি মারা যায় তাহলে যেদিন মারা গেছে তার আগের দিন পর্যন্ত তার ওই খণ্ডের শেষ অ্যাসেসমেন্ট, এরপরে তার মৃত ব্যক্তির তো আর অ্যাসেসমেন্ট হয় না। কবরে যাওয়ার পরে আর কোনো ইনকাম থাকতে পারে? অসম্ভব। আচ্ছা, তার যে স্যার এই তার কোনো ইনভেস্টমেন্ট বা কোনো মানে এফডিআর বা ডিপিএস থাকলো, এগুলা স্যার ভাঙলে তো তার অ্যাকাউন্টেই চলে আসার কথা এখন। না, এগুলা ওইগুলো আপনাকে বলি, এগুলো হয়েছে কি, মৃত ব্যক্তির মারা যাওয়ার পরে প্রথমে তার ডেথ সার্টিফিকেট বের করতে হয়, এরপরে সাকসেশন সার্টিফিকেট বের করতে হয়, এরপরে বন্টননামা বের করতে হয়। তো এইগুলো আপনার বের করে ওগুলো ভাগ হয়ে যাবে সব। আপনার ইনকামটা দেখাচ্ছে মৃত ব্যক্তির নামে, আসলে মৃত ব্যক্তির না, এটা ওয়ারিশদের ফাইলে চলে যাবে। এবং ওয়ারিশনামা অনুযায়ী, মুসলিম ল অনুযায়ী কে কত অংশ পাবে, ছেলে কত, ওয়াইফ কত, মেয়ে কত, ওইভাবে চলে যাবে। কিন্তু স্যার যতদিন পর্যন্ত বন্টনামা হবে না ততদিন তো না, তার যেটা বন্টননামার সাথে কোনো সম্পর্ক নাই, আপনার মুসলিম ল ইজ ভেরি ক্লিয়ার। বন্টননামার সাথে কোনো সম্পর্ক, বন্টননামা অন্য জিনিস। বন্টননামা হলো ধরেন একজন দুই দুই তিনটা বাড়ি রেখে মারা গেছে, এখন ছেলে কোনটা নিবে, মেয়ে কোনটা নিবে, কে কোনটা জি নিবে, জি। এটা নিজেদের মধ্যে যে বন্টননামা, ওটা ভিন্ন জিনিস। ওটা এক জিনিস, আর সাকসেশন সার্টিফিকেট যেটা, সেটা কোর্ট থেকে যেটা হয় সেটা ভিন্ন জিনিস। সাকসেশন সার্টিফিকেট যেটা হবে অবভিয়াসলি মুসলিম ল অনুযায়ী হবে, এটা ভায়োলেশন করার ক্ষমতা কারণ নাই, যে কে কত অংশ পাবে ডিটারমাইন্ড। স্যার, স্যার সেকশন 183-টা বোধহয় একটু চেঞ্জ হয়েছে, হেডলাইনটা চেঞ্জ হয়েছে এই বছর। তাই এটা না? আছে উপকর কমিশনার কর্তৃক কর নির্ধারণ, মানে পুরো সেকশন, সাবসেকশন 1টাই মানে ও, রিপ্লেস করা হয়েছে। কত বললেন, 180? 183, যেটা ওই যে হ্যাঁ কারেক্ট হ্যাঁ, রিটার্ন, কারেক্ট যেটা রিটার্ন যেটা। অ্যাসেসমেন্ট অন দ্য বেসিস অফ কারেক্ট রিটার্ন, ওইটার নাম হয়েছে এখন উপকর কমিশনার কর্তৃক কর নির্ধারণ। চেঞ্জ হয়ে গেছে জি 183। স্যার। হুম, আমি এইটা তো আসলে জি স্যার চেঞ্জ হয়েছে। গতবারের তো ওইটা ই করে দিতে হবে। বুঝতেছি। হ্যাঁ হ্যাঁ, এটা আমি চেঞ্জ স্যার এই জন্য হয়েছে। বললাম, পরে তো এটা আপনার কন্টিনিউ থাকবে হুম এই হুম, জন্য। ঠিকই ঠিকই, ওটা ওই সাবসেকশন 1টা পুরোটাই চেঞ্জ করে ফেলছে, পুরোটাই রিপ্লেস চেঞ্জ করছে। করছে, হ্যাঁ। মানে হুম, সাবসেকশন 2টা ঠিক আছে পুরোটা, বাট 1টা আবার ওটা ঠিক পুরোটাই আছে, রিপ্লেস ওয়ানটা করছে। ওয়ানটা ঠিক আছে, চেঞ্জ আছে। আমার একটা প্রশ্ন ছিল। স্যার, এই যে রিটার্ন প্রসেসে যে সেলফে রিটার্ন করবে লাইক কোম্পানির ক্ষেত্রে আগে তো নর্মাল করতো, এই বছর থেকে
সেলফ, হ্যাঁ। সেলফে করার পরে তো আমি তো আমার বেস্ট জাজমেন্ট করে আমি আমার মতন করে রিটার্ন সাবমিট করবো, ট্যাক্স পেমেন্ট করবো। এরপর বলতেছে রিটার্ন প্রসেস। তা রিটার্ন প্রসেস মানে কি, ওই যে আগেরবারের মতন যেমন নর্মাল করতো ডিসিটি, আবার সে তার মতন করে করবে যে না তোমার এটা ডিজালও হবে, এটা হবে না, এটা হবে, এরকম কি হ্যাঁ, করবে, নাকি শুধু ম্যাথমেটিক্যাল আমি যেটা দিছি সেটা কারেকশন আছে কিনা সেটা চেক করবে? কি বুঝিনি, আবার বলেন তো কি। মানে কোশ্চেন হলো যে আমি সেলফ রিটার্ন করলাম, আর সেলফ রিটার্ন করলে তো ডিসিটি আগে যেমন নর্মাল রিটার্ন করতো, আমি সাপোজ বললাম যে একটা এক্সপেন্স উনি ডিজালও করে দিল, বা হুম। সেই জিনিসগুলো কি ওই যে রিটার্ন প্রসেসের মাধ্যমে ডিসিটি করতে পারবে এই বছর? না না, রিটার্ন প্রসেসিং তো ভিন্ন জিনিস। রিটার্ন প্রসেসিং তো শুধুমাত্র দেখে যে কোনো আপনার ট্যাক্সের কোনো হিসাবের কোনো গোলমাল অথবা রিবেট ক্যালকুলেশনে কোনো গোলমাল, ওইগুলো দেখে। কিন্তু সে এডিশনাল কোনো কিছু ইম্পোজ করতে পারবে না, তাই তো? না না, ওটা তো অডিটের মাধ্যমে করতে হবে। এডিশনাল কোনো কিছু করতে গেলে তাকে অডিটের মাধ্যমে করতে হবে। আবার এছাড়া কোম্পানির ক্ষেত্রে তারা অডিটে পারবে না, বললেন যে 15% যদি বেশি ইনকাম দেখায় হ্যাঁ, তাহলে তো সেক্ষেত্রে অডিটও ফেলাতে পারবে না। না পারবে না, পারবে না। জি স্যার, এটা তো ভালো আর কি যে কোম্পানিগুলো গ্রোথ আছে। হ্যাঁ, এটা তো সত্যি কথা। তাহলে স্যার এখন থেকে কোম্পানি পার্সোনাল সবই সেলফে হবে? হুম। কোম্পানি কি কোম্পানিটাও তো এখন থেকে সেলফে হবে? ম্যান্ডেটরি, এখন তো সেলফে হতেই হবে। আচ্ছা স্যার, আমি যেটা বলছিলাম আমি ক্লিয়ার হই না, ওই যে মৃত ব্যক্তির যে এফডিআরটা আছে, তাই এফডিআরটা এনক্যাশমেন্ট হলে তো ওনার অ্যাকাউন্টে ঢুকবে, ওই ব্যক্তির অ্যাকাউন্টে ঢুকবে। কিন্তু এটা হ্যাঁ, উঠাইতে গেলে তো তার উত্তরসূরি লাগবে, বা উত্তরসূরির মধ্যে কিভাবে উঠাবে? এটা তাহলে সাকসেশন সার্টিফিকেট ব্যাংকে জমা দিয়া তাহলে টাকাটা উঠাতে পারবে তাহলে উত্তরসূরিরা? হুম। কি কি আবার বলেন কি। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। হুম। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? জি জি স্যার, শুনতে পাচ্ছি আমি। হ্যাঁ, বলেন কি। আমার কোশ্চেনটা ছিল ওই যে মৃতের যে অ্যাপডেটটা আছে, ওই অ্যাপডেটটা যখন এনকেশমেন্ট করবে বা ভাঙাবে, তো ওই হ্যাঁ, মৃত ব্যক্তি তো আর উঠানের তখন আর সিগনেটরি নাই, যেহেতু ওনার মারাই গেছে, তো ওনার টাকাটা ব্যাংক থেকে উঠাইবে কিভাবে স্যার? শোনেন, একজনকে নমিনি করা থাকে। হ্যাঁ জি। নমিনি করা থাকে, তো নমিনি টাকাটা উঠাবে, কিন্তু টাকাটার মালিক সে না। টাকাটা মুসলিম ল অনুযায়ী টাকাটা ভাই বোনদের মধ্যে ওইভাবে ভাগ হবে সাকসেশন সার্টিফিকেট অনুযায়ী। বা সোজা কথা, মুসলিম ল অনুযায়ী ছেলে যা মেয়ে তার অর্ধেক, মা পাবে প্রথমে 8 ভাগের 1 ভাগ ইত্যাদি আর কি। যেভাবে আছে ওইভাবেই মালিকানা, কিন্তু ওইটা নমিনি মানে টাকাটা তোলান একজনকে দেওয়া হলো, ব্যাংক নমিনিকে টাকা দিয়ে দেবে। ব্যাংক কিন্তু সাকসেশন সার্টিফিকেট চাইবে না, শুধু ডেথ সার্টিফিকেট চাইবে। এই, বুঝছি। বুঝছেন? জি। তো আপনি যেটা করবেন সেটা হলো যে, যে ব্যক্তি মারা গেছে তা মারা যাওয়ার পরেও যদি তার কোনো ইনকাম থাকে, সেই ইনকাম তার না, তা সেই ইনকাম ওয়ারিশদের। তো ওয়ারিশদের মধ্যে যখন রিটার্ন সাবমিট হবে, আপনি যদি এরকম 3-4টা রিটার্ন একসঙ্গে প্রিপেয়ার করেন, যে মৃত জি। ব্যক্তির করলেন আর পাশাপাশি তার ছেলেমেয়েরটাও করলেন, তো ছেলেমেয়ের ফাইলে ওইভাবে অংশ বিশেষ চলে আসবে আর কি। এই, বুঝছেন? জি স্যার, এখন ওয়ারিশ তো আপনার স্যার টাকাটা উঠিয়ে দিল, মানে যে নমিনি সেটা উঠিয়ে দিল, টাকাটা উঠিয়ে ভাই বোনদের মধ্যে ভাগ হইলো, বা ওনার হুম। যারা লিগ্যাল পার্সন তার মধ্যে ভালো ভাগ হইলো। এখন হুম। আমি ডিসিপি কে কিভাবে প্রুভ করাবো যে এই ব্যক্তির টাকাটা আমার এনে ঢুকছে? আমার তখন তার ব্যাংকিং চ্যানেলে ঢুকছে না, হ্যাঁ, কি। তখন তো হ্যাঁ, টাকাটা ব্যাংকিং চ্যানেলে আর না, ঢুকে নাই ব্যাংকিং তখন। চ্যানেলে তো ঢুকবে না, ব্যাংকিং চ্যানেলে তো ঢুকবে না, বুঝছেন? তখন ডিসিপি কি বিশ্বাস করানো যাবে স্যার? ও বাবা, আপনার ওই ডেথ সার্টিফিকেট দিয়ে বিশ্বাস করানো যাবে না মানে? আপনার তো ব্যাখ্যা দিতে হবে। হ্যাঁ, জি স্যার। ব্যাখ্যা দিতে হবে, এই আর কি। আচ্ছা, তো ভাবছিলাম একটা অঙ্ক করাবো, কিন্তু এইটাই ওপেন হচ্ছে না দেখি, ডেস্কটপটা ওপেন হচ্ছে না। হুম, যাই হোক, এটা সমস্যা দিচ্ছে। ভাবছিলাম অঙ্কটা করাবো, একটা অঙ্ক, সেটা হচ্ছে না। আচ্ছা, এখন বলেন। অ্যাসেসমেন্ট তো মোটামুটি যেটা দেখলাম, আমার ইচ্ছা ছিল পার্টনারশিপ ফার্মের একটা অঙ্ক দেবো এবং অঙ্কটা করায় দেবো ইনক্লুডিং পার্টনার, তাহলে একটা জিনিস অন্তত ক্লিয়ার হওয়া যেত। জি স্যার। আচ্ছা,
পারতেছি না এই কারণে এটা ডেস্কটপের ওই যে কি ওয়ার্ড ফাইলের এটা ওপেন হচ্ছে না, যেখানে গিয়ে অঙ্কটা করাবো। আচ্ছা দেখি অন্যভাবে পারি কিনা, বাদ দিয়ে এটা কাজ করতেছি। আচ্ছা, আমরা এখন একটা কাজ করি, যেহেতু একটা শেষ করলাম আমি আরেকটায় যাচ্ছি। হুম। আচ্ছা, আপনি ওই কোশ্চেনটা করতে পারেন, আপনি মিনিমাম ট্যাক্স নিয়ে কি একটা কোশ্চেন করবেন বলছিলেন? জি স্যার। হ্যাঁ বলেন, কি কি করবেন? স্যার আমি হচ্ছে বইয়ে ম্যানুয়ালে ম্যাথ করতে গিয়ে আমি হ্যাঁ দেখলাম যে ওখানে ক্যাপিটাল গেইন এবং ইস্যুর উপরে ডিভিডেন্ড ইনকামের উপরে যখন মিনিমাম ট্যাক্স করা হয় তখন 0.06% দিয়ে গুণ করার পর আবার ওরা একটা ফ্র্যাকশন করে, যেমন হ্যাঁ হ্যাঁ, ডিভিডেন্ড। স্যার এইটা রাইট। তো কিছু পাইলাম না, ওই যে আয়কর হ্যাঁ, পরিপত্র না সরাসরি নিছে 0.60% দিয়ে, তো আসলে কোনটা ঠিক? না আপনাকে ওই মানে হ্রাসকৃত হার যেটার ক্ষেত্রে প্রযোজ্য সেটাকে আপনার ওই মানে 60 পয়সা যেটা, ওটাকে ফার্দার হ্রাস করতে হবে, এটাই ল। এটাও পরিপত্রেই করা আছে, পরিপত্র আছে, হয়তো পরিপত্রে আপনি এবারের পরিপত্র থেকে বলতেছেন কিনা, হয়তো ভুলে হতেও জি পারে। স্যার, এবারে পরিপত্রিকা থেকেই বলছি, ওইখানে একটা ম্যাথ আছে, বড় ম্যাথ দুইটা আছে, তো ওইখানে দেখলাম যে ওরা ইনকামের উপরে মানে সরাসরি নিছে, ওইখানে আর ফ্র্যাকশনটা নেয় নাই। না সরাসরি হবে না। ওকে আপনার স্যার। যেহেতু ক্যাপিটাল গেইনের ট্যাক্স রেট হচ্ছে 15 এবং ডিভিডেন্ডের ট্যাক্স রেট হচ্ছে 20, তো সুতরাং আপনাকে অল্টারনেটিভ মিনিমাম ট্যাক্স অন গ্রস রিসিপ্ট, যেটা টার্ন ওভার ট্যাক্স, ওইটা করার সময় ডাইরেক্ট আপনি 60 পয়সা নিতে পারবেন না, ওটাকে ভাঙতে হবে, ওটাকে কমাতে হবে, বুঝছেন? ওকে স্যার। জি স্যার। এই আর কি। হুম, আচ্ছা আমরা আসি এখন। স্যার টিডিএস থেকে স্যার টিডিএস থেকে একটা কোশ্চেন করা যাবে? টিডিএস, হ্যাঁ করেন। স্যার স্যার টিডিএস এর ফ্রেইট ফরওয়ার্ডার যারা থাকেন, এই ফ্রেইট ফরওয়ার্ডার স্যার ওদের হচ্ছে দুইটা রেট ছিল, একটা ছিল স্যার হচ্ছে যে কমিশনের উপর 10% চার্জ করতে হবে, হুম অথবা হচ্ছে স্যার হচ্ছে আরেকটা ছিল 2.5% গ্রোস বিলের উপর। এক্ষেত্রে স্যার হচ্ছে আমরা যখন আমাদের কোম্পানিতে যখন প্র্যাকটিস করতেছিলাম আমরা এটা যে আপনার হচ্ছে আসলে অ্যাকচুয়ালি হবে কোনটা, ওরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন আমাদেরকে বললাম যে আপনাদের কাছ থেকে 2.5% আমরা কাটবো যদি গ্রোস বিল আপনারা সাবমিট করেন, তখন হুম স্যার ওরা কি করলো, ওরা স্যার কমিশনটাকে ভাগ করে দিল কিভাবে স্যার হচ্ছে, যেমন প্রত্যেক বিলের জন্য 3,000 টাকা কমিশন, মানে 12 লাখ টাকার বিলের উপরে 3,000 টাকা কমিশন, আবার হচ্ছে 20,000 টাকার বিলের উপরও 3,000 টাকা কমিশন, যেন আমরা কমিশনের উপর 10% কাটি, মানে এই সুবিধাটা নেওয়ার জন্য। কিন্তু আমরা বললাম যে না, এটা তো হওয়ার কথা না, এটা তো মূলত হবে গ্রোস বিলের উপর 2.5%। হুম পরে ওরা বললো যে ওরা হচ্ছে মানে একটা ফ্রেড ফরওয়ার্ডার থেকে বললো, ওরা বললো যে আমরা তো আমাদের অ্যাসোসিয়েশন থেকে আমরা একটা করছি অলরেডি, একটা মানে হাইকোর্টে একটা আছে, শুনে মানে রিড করছে তারা। পরে হুম। ওরা স্যার হচ্ছে হাইকোর্ট থেকে একটা মানে নিয়ে আসলো, একটা হাইকোর্ট থেকে একটা রায় নিয়ে আসলো, বললো যে এটা দিয়ে যে তারা হাইকোর্ট বলছে যেটা এই করার জন্য, মানে ওই গ্রোস বিলের উপর আমরা কাটতে পারবো না, আমরা শুধু কমিশন যেটা সে কমিশনের উপর কাটবো। এখন স্যার আমাদের আমার কোয়েরি যেটা ছিল স্যার, জানার ইচ্ছা ছিল সেটা ছিল স্যার হচ্ছে যে আমি কি অ্যাকচুয়ালি ওই হাইকোর্টের যে রায়টা আছে ওই রায়টার উপরই আমি কি ডিপেন্ড করতে পারবো, নাকি এক্ষেত্রে স্যার এনবিআর এর কোনো ডিক্লারেশন বা কোনো এসআরও টাইপের কোনো কিছু লাগবে? শোনেন, আমি বুঝছি আপনার কথা। আইনটা যে এবারে করা হলো, কেন করা হলো, আইনটা যদি আপনার একটা ফ্রেড ফরওয়ার্ডের গ্রস বিল থাকে এবং তার ভিতরে যদি কমিশন থাকুক আর না থাকুক তাতে কিছু যায় আসে না, আপনাকে গ্রস বিলের উপরে 2.5% কাটতে হবে, এটাই হলো বর্তমান আইন। ভালো করে শোনেন। আর হয় কি, বিদেশি অনেক কোম্পানি আছে যারা বাংলাদেশকে শুধু কমিশনাই বিল করে, অনলি কমিশন, মানে ও তাতে কোনো থাকে, অন্য কিছু থাকে না। তাহলে যদি শুধু কমিশন বিল করে তাহলে কমিশনের উপরে 10%। তো এইভাবে আইনটা করছে। কিন্তু যদি একটা বিল থাকে, বিলের মধ্যে কমিশন থাকুক আর না থাকুক, আপনাকে 2.5% কাটতে হবে। আর যদি শুধু কমিশনের বিল হয় তাহলে কমিশনের উপরে 10%। তো যাই হোক, মানে এখন কথা হলো যে যদি আপনার সেকেন্ড উত্তর হচ্ছে যদি তারা এই 2.5%কে চ্যালেঞ্জ করে রিট করে থাকে এবং রিটের যদি ওখান থেকে নির্দেশনা আসে, আপনাকে ওইটা ফলো করতে হবে। হাইকোর্টের নির্দেশনা তো আপনাকে ফলো করতেই হবে, এনবিআর এর উপরে অবস্থান করে হাইকোর্ট। তো এখন হয় কি,
কেউ এনে আপনাকে হাইকোর্টের একটা ইনজাংশন দিল বা একটা কিছু দিল, ওইটা এখন আপনার তো মানে কি বলে শাখের করা যে আপনি এখন ওইটা মানবেন নাকি। এখন এনবিআর এ চিঠি লিখলেও যে আপনি সহসা উত্তর পাবেন তা পাবেন না। হুম। তো ওইটা মানে উত্তরটা কি, যেটা ঠিক কিনা? উত্তর এই না যে এনবিআর কে আপনি চিঠি লিখেন যে আমি হাইকোর্টের রায় মানবো না আপনার আইন মানবো, এই ধরনের চিঠি আপনার গ্রহণযোগ্য না। অবভিয়াসলি যদি রিট হয়, রিটের যে নির্দেশনা ওটা আপনাকে মানতে বাধ্য। বুঝতে পারছেন? তো ওইটা গেল, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে হাইকোর্টের যে রিটের যেটা আপনাকে কেউ দিল সেটা সত্যি না মিথ্যা, তো ওইটা তো আপনি বুঝতে পারতেছেন না। এখন এইটা আপনি কিভাবে ভেরিফাই করবেন? এখন সেটা স্টাম্পে স্টাম্পে করে স্যার ওটা নোটারি করে নিছে স্যার ওনারা। যাই হোক, কি করছে না করছে, আপনার যদি এরকম লোকজন থাকে আপনি হাইকোর্টের ওই আপনি ইসে দেখতে পারেন কিন্তু, ওই যে এখন তো হাইকোর্টের অনলাইনে সবকিছু দেখা যায়। হ্যাঁ, এরকম যদি কোনো কিছু দিয়ে থাকে ওইটার কি নাম্বার জানি বলে, আমাদের বলে আইটিএ নাম্বার, আর হাইকোর্টের জানি কি নাম্বার একটা বলে, ওই নাম্বার দিয়ে সার্চ দিয়ে আপনি দেখতে পারেন যে এটা সত্যি না মিথ্যা। এখন তো মানে ডিজিটাল বাংলাদেশের যুগ তো, সেটা একটু ভেরিফাই করে নিতে পারেন আর কি। তবে আপনি যে কথা জিজ্ঞেস করছেন স্যার আমি কোনটা মানবো, এনবিআরটা মানবো না হাইকোর্ট, ডেফিনেটলি হাইকোর্ট। ধন্যবাদ স্যার। স্যার অ্যাসেসমেন্ট নিয়ে একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। স্যার আমার কোম্পানিতে সেলস রেভিনিউ বাড়ছে 20% বেশি গত বছর চেয়ে এবছর। আমি এবার সেলফ রিটার্ন সাবমিট করবো, তার মানে 15% বেশি আমার রেভিনিউ আছে, বাট আমার না না, নেট, রেভিনিউর কথা বলা হয়নি তো। এটা ট্যাক্স পেমেন্টের কথা বলা হয়েছে না রেভিনিউ কথা বলা হয়েছে? ট্যাক্সেরও কথা বলা হয় না, রেভিনিউর কথা বলা হয় নাই। নেট প্রফিট। জি ইনকাম। না, শোন ইনকাম। গত বছরে আপনি একটা কোম্পানি বা একজন ব্যক্তি সে কত টাকা ইনকাম দেখাইয়া, ট্যাক্সেবল ইনকাম দেখাইয়া সে রিটার্ন সাবমিট করছিল, এবারে যদি তার অ্যাটলিস্ট 15% হায়ার ট্যাক্সেবল ইনকাম শো করে তাহলে তারটা অডিট হবে না। এখানে রেভিনিউর কথাও বলেনি, আর একটা জানি কি বললেন ওটাও। নেট প্রফিট নেট মানে প্রফিট না, সোজা কথা ট্যাক্সেবল ইনকাম, ইনকাম, ট্যাক্সেবল ইনকাম, রিটার্নে যে ট্যাক্সেবল ইনকাম শো করা ছিল। সেটা যদি 20 মানে 15% বেশি হয় তাহলে এই হবে না কিন্তু। হ্যাঁ হ্যাঁ। ও, আরেকজন বলছিলেন যে ট্যাক্সের 15% কিনা, গতবার যা ট্যাক্স দিয়েছিলাম তার 15% হায়ার দিলে হবে কিনা, ট্যাক্সের কথা বলা হয়নি। ট্যাক্স যা আসে আসবে। ইনকাম, ইনকাম মানে ট্যাক্সেবল ইনকাম আর কি। জি স্যার, ক্লিয়ার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমরা এইটা একটু দেখি তাইলে, পেনাল্টি ফর ভায়োলেশন অফ ট্যাক্স ল, অর্থাৎ ইনকাম ট্যাক্সের লর যদি আমরা ভঙ্গ করি তাহলে আমার কি কি জরিমানা হতে পারে। আচ্ছা, এক নাম্বারটা দেখেন। এক নাম্বার হচ্ছে পেনাল্টি ফর ফেলিওর টু ফাইল রিটার্ন। এটা তো অলরেডি আমাদের মানে পড়া হয়ে গেছে, আমরা জানি কেউ যদি রিটার্ন সাবমিট না করে, রিটার্ন সাবমিট না করে তাহলে তার জন্য কি জরিমানা হতে পারে। সেখানে তো এটা অলরেডি আমরা যখন রিটার্নের ক্লাস নেই তখন এটা বলছি যে তার লাস্ট অ্যাসেস ট্যাক্সের 10% অথবা 1,000 এর মধ্যে যেটা বেশি, প্লাস টাকা 50 পার ডে অফ ডিফল্ট। যতদিন সে মানে রিটার্ন সাবমিট না করবে প্রতিদিনের জন্য 50 টাকা। এবং এটা ডিসিটি জরিমানা করতে পারে, করতে পারে মানে নাও পারে। পেনাল্টির যে সেকশনগুলো এর ভিতরে সম্ভবত একটা সেকশন আছে যেটা শ্যাল, যেটা হলো কর ফাঁকি জন্য যে জরিমানাটা ওটা ম্যান্ডেটরি, কিন্তু বাকিগুলো ম্যান্ডেটরি না, বাকিগুলো সব জায়গায় আপনার মানে স্যার ডিসিটি। এখন তো বাংলায় আইনটা, এখন তো আর শ্যাল বুঝবো কিভাবে স্যার? না, এখানে করা না করার যে বিষয়টা, ওখানে যে করদাতাকে নোটিশ দিতে হবে যে কেন করা হবে না অমুক, এখন হয়েছে কি ভাষাগত, আগে যেটা মে ছিল শ্যাল ছিল এখন হলো সব জায়গায় ওইরকম করে দিছে, ওই জায়গায় করে দেওয়া মানে কিন্তু তা না। ব্যাপারটা বুঝছেন? করে দেওয়া মানে কিন্তু যে এটা কম্পালসারিলি করতেই হবে, কেউ যদি রিটার্ন দাখিল না করে তার একেবারে জরিমানা কম্পালসারি, এটা কিন্তু করা হয়নি। কম্পালসারি করা হয়নি, কিন্তু এখন বাংলা করতে গিয়ে এরকম অনেক সমস্যায় আমরা ফেস ফেস করছি যে এরকম যে কি হবে মানে ইংলিশের বাংলা করতে গিয়ে, এই যে বলেন না আপনি, যে আপনি তো বললেন যে মেয়ে এবং ছেলের দুইটার বাংলাই তো এক, কেন আপনার এই যে 266 একে যেটা বলছে যে আহ জরিমানা আরোপ করিতে পারিবেন, পারিবেন মানে নাও পারিবেন, এটা মেয়ে তো মেয়ে।
বুঝছেন? স্যার হ্যাঁ, এখন 266 স্যার যেটা বলছে, যদি রিটার্ন জমা না দেয় তাহলে সর্বশেষ নিরূপিত আয়। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু যদি এটা এমন হয় যে এই অর্থাৎ 23-24 ইনকাম ইয়ারের কোনো রিটার্ন আমি দেই না, সেক্ষেত্রে জরিমানা কিভাবে ইম্পোজ হবে? এটা কি কার ইনকামের উপরে হবে? 23-24 কর বছরের রিটার্ন, যদি রিটার্নটা কেউ না দিয়ে থাকে, তাহলে তার 22-23-23 যেটা ওইটা 10%। যদি নতুন এসএসসি হয় স্যার, যে তার ও 23-24 ইনকাম না, ইয়ারে না, তার। না, 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 নতুন তো লেখাই আছে সেকেন্ড প্যারা, আপনি সেকেন্ড প্যারাটা দেখেন নাই। সেকেন্ড প্যারাতে বলছে যে একজন ব্যক্তি করদাতা যিনি ইতিপূর্বে কখনো রিটার্ন দাখিল করেননি, সেক্ষেত্রে তার সর্বোচ্চ জরিমানা হবে 5,000 টাকা। ও আচ্ছা আচ্ছা, জি স্যার। হুম। স্যার আর একটা একটু অ্যাডভান্স ইনকাম ট্যাক্স একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, অ্যাডভান্স স্যার ইনকাম ওই যে ট্যাক্স। স্যার, জি স্যার, এই দিতে হবে স্যার, এটা ওই যে 4টা ইনস্টলমেন্ট দিতে হবে। এখন স্যার এই যে লেটেস্ট ইনকাম বলতে কি স্যার, আমি আজকে হচ্ছে নভেম্বর, এখন আমি যদি স্যার 23-24 যদি ইনকামের হিসাব করি, তাহলে কি আমার 23-24 ইনকামের উপর ডিপেন্ড করে আমার ইনস্টলমেন্ট গুলো দেবো, নাকি তার আগের যে অ্যাসেসমেন্ট হচ্ছে ওইটার উপর ডিপেন্ড করে দেবো? লেটেস্ট বলতে কাকে বোঝাইছে? না, এখন তো যদি সেলফ অ্যাসেসমেন্ট, এখন তো ধরেন, না যাই হোক আর কি, ধরেন আপনি 23-24-এ রিটার্ন সাবমিট করছেন, আজ এখনো অ্যাসেসমেন্ট হয় নাই, নোটিশ টোটিশ হয়েছে, এখনো অ্যাসেসমেন্ট হয় না, তাহলে আপনাকে 22-23-কে বেস করে 24-25-এর জন্য আপনাকে অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে, বা 25-26-এর জন্য দিতে হবে। এখন তো 25-26-এর জন্য জি ট্যাক্স দিচ্ছি, জি স্যার, তাই না? তাহলে কি 23-24 ইনকাম ইয়ার কি বেস ধরে দিব, নাকি এখনের যে ইনকাম ইয়ার এটাকে এস্টিমেট করবো? ইনকাম ইয়ারের কি, আপনি ইনকাম ইয়ার কথাটা ভুল বলতেছেন, এটা বলবেন অ্যাসেসমেন্ট ইয়ার। আপনি শোনেন, আপনাকে একটা কথা বলি, ধরেন আমি একটা এক্সাম্পল দিই। সেটা কি? সেটা হলো যে এখন আপনি 24-25-এ রিটার্ন রেডি করতেছেন, অডিট চলতেছে, আর 23-24-এর এই কোম্পানিটার রিটার্ন সাবমিট করছেন নর্মালে, কিন্তু এখনো অ্যাসেসমেন্ট ডিসিডি কমপ্লিট করেনি। তার মানে এটা, মানে অ্যাসেসড ইনকামটা আপনি পাচ্ছেন না। তাহলে আপনি কিসের ভিত্তিতে আগামী 25-26 কর বছরের জন্য আজকে যে আপনি মানে অ্যাডভান্স ট্যাক্স দিবেন, তাহলে কিসের ভিত্তিতে? উত্তর, বা সর্বশেষ নিরূপিত আয় হচ্ছে আপনার 22-23, বাইশ তেইশ লাস্ট অ্যাসেসমেন্ট ইয়ার। যেটা বাইশ, ফাইনাল হয়েছে স্যার ওইটাকে আমি বেস ধরবো। অফকোর্স, অফকোর্স। বাকি আমার শর্টফল হলো যে আমি পরবর্তী লাস্ট ইনস্টলমেন্ট আমি এটা দিয়ে দিব, তাই না স্যার? 75% যেটা ওই যে আমার শর্ট হয়ে না, যায় না, সেটা তো এই আমি। আবার ভুল কথা বললেন, আবার উল্টো পাল্টা কথা বলে যাচ্ছেন। 75% না, 75% কথাটা উইথড্র করেন। আপনার আইন হচ্ছে যে সর্বশেষ নিরূপিত আয়। তো আমি তো আপনাকে উদাহরণ দিয়ে বললাম যে এই কোম্পানিটা 23-24-এ রিটার্ন সাবমিট করছে কিন্তু অ্যাসেসমেন্ট হয়নি, তাহলে অ্যাসেসমেন্ট হয়েছে সর্বশেষ কোন বছরের? 22-23, তাহলে ওইটাকে আমাকে বেস করা ছাড়া উপায় নেই। আর 24-25 তো এখন আমি রিটার্ন দিচ্ছি, রেডি করতেছি। আর এখন অ্যাডভান্স ট্যাক্স দেবো, আজকে যে অ্যাডভান্স ট্যাক্সটা দেবো এটা কোন বছরের জন্য? 25-26। তার মানে অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনটেই আছে। অতীত হচ্ছে অতীতকে বেস করে, বর্তমান ইনকাম ট্যাক্সের রেট অ্যাপ্লাই করে আগামী কর বছরের জন্য আমি অ্যাডভান্স ট্যাক্স দেবো। আর একটা কথা আপনি ফাঁকে বলে গেছেন যে 75%, নো, 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 75% রং আপনার। 75 আপনাকে দিতে হবে 100%, আপনাকে দিতে হবে 100%, এটাই ল। বাট ডিসিটি যখন অ্যাসেসমেন্ট করবে, যে ডিসিটির যে পেশকার, সে যখন আপনার আইটি 30-তে ট্যাক্স ক্যালকুলেশন করবে, ট্যাক্স কম্পুটেশন করবে, সে তখন আপনাকে 25% খাতির করবে, 25% ছাড় দিবে। আইনে বলা আছে যে আপনার ট্যাক্স আসছে, ডিসিটি যখন আপনার রিয়েলি অ্যাসেসমেন্ট করতে যাবে, তখন দেখবে আপনার ট্যাক্স আসছে কত? ট্যাক্স আসছে 1 লাখ। তো 1 লাখের 75%-এ আসে কত? 75,000। আপনি অ্যাডভান্স ট্যাক্স দিয়েছেন কত? 60,000 টাকা। ঠিক আছে, আপনাকে 15,000 টাকা হলো 75% হতে শর্টফল হচ্ছে 15,000, ওই 15,000 টাকার উপরে সিম্পল ইন্টারেস্ট করা হবে। কিন্তু আইনে কোথাও আপনাকে বলা হয়নি যে আপনার অ্যাডভান্স ট্যাক্স নিয়ম অনুযায়ী যা আসে তার 75% দিলেই চলিবে, এ কথা কোথাও বলা নাই। আপনার ক্ষেত্রে মানে এসএসসির ক্ষেত্রে, করদাতার ক্ষেত্রে বলা আছে 100%, এবং শুধু 100% না, মোর দ্যান 100%। তা বলতে পারেন স্যার আপনি তো 75%ও নাই, 100%ও নাই, মোর দ্যান 100%-এ গেছেন। তো এইটা মানে তো বুঝলাম না, মানেটা বুঝাই দিই। সেটা হলো, ধরেন আপনার গত বছরকে ভিত্তি করে আপনাকে অ্যাডভান্স ট্যাক্স দিলে আপনার অ্যাডভান্স ট্যাক্স দিতে হয় 10 লাখ টাকা।
কথার কথা। 10 লাখ টাকা আপনি সুন্দর মতো একেবারে 100% দিয়ে দিচ্ছেন, 2.5 লাখ 2.5 লাখ 2.5 লাখ 2.5 লাখ, ভালো কথা। কিন্তু ডিসিটি যখন অ্যাসেসমেন্ট করতে বসছে তখন আপনাকে ট্যাক্স করছে 20 লাখ টাকা। ডিসিটি অ্যাসেসমেন্টে ট্যাক্স করছে 20 লাখ। 20 লাখের 75% করে দেখে আসে 15 লাখ। হোয়ারাস আপনি ট্যাক্স দিছেন, অ্যাডভান্স ট্যাক্স দিছেন নিয়ম অনুযায়ী 10 লাখ। তাহলে 75% থেকে শর্টফল কত? 75% অফ হোয়াট? 75% অফ অ্যাসেস ট্যাক্স। ডিসিটি এবছরে যে কর নির্ধারণ করলো তার 75%-এ আসে 15 লাখ। আর করদাতা ট্যাক্স দিছে, অ্যাডভান্স ট্যাক্স দিছে নিয়ম অনুযায়ী, একেবারে সে কোনো নিয়ম লঙ্ঘন করে নাই, সে দিছে 10 লাখ। তারপরও তাকে শাস্তি পেতে হবে, নিয়ম মেনে অ্যাডভান্স ট্যাক্স দেওয়ার পরেও তাকে শাস্তি পেতে হবে। কিরকম? যে ওই ডিসিটি একটা গাড়ির জোরে অ্যাসমেন্ট করলো 20 লাখ, এখন তার 75%-এ 15 লাখ, অ্যাডভান্স ট্যাক্স দেওয়া হয়েছে 10 লাখ, বাকি 5 লাখের 10% তাকে সিম্পল ইন্টারেস্ট দিতেই হবে, গুনতেই হবে। এখন বলতে পারেন স্যার এটা দিতেই হবে, না দিলে আপিল করতে পারেন, সেটা ভিন্ন কথা। কিন্তু এই হচ্ছে যেটা বললাম আপনাকে আর কি। আর তার আপনি মানে আমাকে স্যার কি সে আপনি আপনি আমাকে কি বলছেন? আপনি উল্টা কথা বলছেন যে স্যার আমার গতবারের নিয়ম অনুযায়ী আমাকে অ্যাডভান্স ট্যাক্স দিতে হয় হচ্ছে 10 লাখ, লাস্ট অ্যাসেস ট্যাক্সের উপরে ভিত্তি করে। তাহলে 10 লাখের 75% স্যার 7.5 লাখ টাকা দিলেই তো হবে, তাই না স্যার? এই হলো আপনার কোশ্চেন। আপনার কোশ্চেনটা টোটালি রং, বুঝছেন? জি স্যার, তাহলে স্যার আমি যেটা অ্যাসেস করবো বা এস্টিমেট করবো আমারটা হবে না, সে যেটা এস্টিমেট করবে ওই অনুযায়ী আমার সাথে সে ডিফারেন্সিয়েট ক্রিয়েট করবে। তাহলে তাহলে তা আমি বোঝেন যদি অবস্থা। আমি তাহলে আপনি বোঝেন, আপনি যতই অ্যাডভান্স ট্যাক্স দেন কোনো কাম হবে না। তাহলে তো স্যার আমারটা কখনোই হবে না, সে আমি যাই বলি সে বলবো হ্যাঁ, যদি ইয়ে করা থাকে আর কি, সে আমারটাকে এইটাই এইটাই ডিসকোয়ালিফাই করে। এইটাই। তাহলে তো এটা স্যার কেমন এলো না। সেটাই তো বললাম আপনাকে, অ্যাডভান্স ট্যাক্স দিতে আপনি তো পারছেন 75%, আমি বলছি আপনাকে দিতে হবে মোর দ্যান 100%। এখন বলতে বুঝতে পারেন স্যার পারছি মোর দ্যান আর হান্ড্রেড ওই পার্সেন্ট সেফটি। কত দেবো? কত দেবো? আপনি দিবেন আপনার আন্দাজে, আপনি যা পারেন দিবেন, তারপরে আপনার যা কপালে আছে তা তো থাকবেই। ওই 75% ওটা তো একদম সূত্র, ওটা তো নিউটনের সূত্র, ও ওটা তো কিছু করার নাই। স্যার ডিসিটি ইচ্ছা করলে কি এই সিম্পল ইন্টারেস্ট ছাড় দিতে পারে? এ নো নো, নয় একারে না। এটা মানে ছাড় দেওয়ার কোনো এখতিয়ারই নেই, আইনই নাই, এটা ম্যান্ডেটরি। স্যার দিতে গেলে তাহলে আর এস্টিমেট এই করতে হবে। জায়গাগুলোতে যে স্যার কনফ্লিক্ট তৈরি হয়ে যায় আর কি ডিসিটির সাথে, কারণ সে একটা অ্যাসেসমেন্ট করছে আমি একটা অ্যাসেসমেন্ট করছি, এখন মানে সে তারটার সাথে কম্পেয়ার করে আমার তাকে ডিসকোয়ালিফাই করবে, সেক্ষেত্রে তো স্যার হুম। সমস্যাগুলো বেড়েই চলবে আর কি। সহজ হলো না মানে আর কি স্যার, সহজ এই যে ধরেন রেজাল্ট এই যে রেভিনিউ বোর্ডের সংস্কারের কথা, এইটা একটা কিন্তু বড় সংস্কারের পয়েন্ট। আপনি, একটা কমিটি হয়েছে 5 জনের একটা কমিটি, তো জাতীয় রাজস্ব বোর্ডকে সংস্কারের আওতায় নিয়ে আসতেছে এই বর্তমান এই যে বৈষম্য বিরোধী মানে যে সরকার। তো এখন সেখানে এই একটা ভালো প্রপোজাল যে আমি রিটার্ন দিলাম আমার মতো করে, নিয়ম সরকার নিয়ম করলো যে আমাকে লাস্ট অ্যাসেসড ইনকাম অনুযায়ী আমাকে অ্যাডভান্সটা দিতে হবে। আমি বাংলাদেশের একদম খাঁটি একজন খাঁটি বান্দা, আমি যা নিয়মের বাইরে আমি যাই না, এক চুলো যাই না, তাহলে আমি এক চুলো নিয়মের বাইরে না গিয়ে একদম নিয়ম মাফিক আমি অ্যাডভান্স ট্যাক্স দিলাম, তারপরে আমার উপরে এত খড়গহস্ত কেন হবে? কি বুঝাতে পারছি? তাইলে জি স্যার। এই আইনেরও সংস্কার হওয়া দরকার, এই আইনেরও সংস্কার হওয়া দরকার। এটা একটা বৈষম্য, ঠিক না? আচ্ছা, তো যাই হোক, এটা নিয়ে অনেক কথা হলো। রিটার্ন দাখিল না করার জন্য জরিমানা, তারপরে আসেন পেনাল্টি ফর ফাইল উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন সাবমিট না করলে তার জন্য একটা জরিমানার বিধান আছে। এই সেটা কত পার্সেন্ট? সেটা হলো ওই যে 10% অফ দি লাস্ট অ্যাসেসড ইনকাম আর 5,000 টাকা হুইচ এভার ইজ হায়ার, প্লাস যত মাস বিলম্ব করবে প্রতি মাসের জন্য, প্রতি মাস বা তার ভগ্নাংশের জন্য 1,000 টাকা করে। তারপরে 3 নাম্বার, পেনাল্টি ফর ফেলিওর টু ইস্যু আর টিডিএস সার্টিফিকেট। তো টিডিএস সার্টিফিকেট যদি ইস্যু না করে তার জন্য এরকম মানে কত টাকা, 5,000 টাকা এবং এডিশনাল 1,000 টাকা করে জরিমানা করা যেতে পারে।
পেনাল্টি ফর ফেলিওর টু ফার্নিশ ইনফরমেশন অ্যাজ রিকোয়ার্ড আন্ডার সেকশন 200, মানে তথ্য চেয়ে সম্ভবত, তথ্য চেয়ে তথ্য না পেলে তার জন্য ইনস্ট্যান্টলি 50,000 টাকা জরিমানা করা যাবে। আর যতদিন বিলম্ব করবে তথ্য দিতে, প্রতিদিনের জন্য 500 টাকা জরিমানা করা যাবে। তারপরে দেখেন পেনাল্টি ফর নট মেনটেনিং অ্যাকাউন্টস ইন দ্য প্রেসক্রাইবড ম্যানার। যদি নির্ধারিত ফর্মে, নির্ধারিত পদ্ধতিতে আইএএস বা এফআরএস অনুযায়ী যে অ্যাকাউন্টস মেনটেন করার কথা সেটা সেই অনুযায়ী করা না হয়, তাহলে তার জন্য জরিমানার বিধান আছে। তো এটা গেল 5 নম্বর। 6 নম্বরে বলছে পেনাল্টি ফর ইস্যুইং ফেক টিআইএন। যদি কেউ ভুয়া টিন ব্যবহার করে বা অন্যের টিন নিজের নামে চালাইয়ে দেয়, তাহলে তার জন্য আপনার জরিমানার বিধান আছে, এই 20,000 টাকা জরিমানা। তারপরে ফেলিওর, পেনাল্টি ফর ফেলিওর টু পে অ্যাডভান্স ট্যাক্স। যার অ্যাডভান্স ট্যাক্স দেওয়ার কথা, অ্যাডভান্স ট্যাক্স দেয়নি বা কোনো ইনস্টলমেন্ট মিস করছে, তার তার জন্য কি জরিমানা হতে পারে। সেখানে বলছে যে যা অ্যাডভান্স ট্যাক্স যা দেওয়ার কথা আর যা দিছে, যতটুকু শর্টফল, সেই শর্টফলের সমপরিমাণ টাকা পর্যন্ত জরিমানা করা যাবে। স্যার এই জায়গাটা মানে হচ্ছে স্যার আমার প্রথমে 80 টাকা আছে, আমি 70 টাকা দিচ্ছি। এখন যে 10 টাকা গ্যাপ, এই 10 টাকা তো দেওয়া লাগবে, প্লাস আরো এডিশনাল 10 টাকা দেওয়া লাগবে। রাইট, রাইট, রাইট। তবে আপনার লাগবে না, এটা বলা আছে কিন্তু। সুতরাং ডিসিটি আমরা বাস্তবে তো দেখছি কখনো এই যে জরিমানাগুলো করাচ্ছি, জরিমানার ভিতরে 2টা জরিমানাই ডিপার্টমেন্টে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের সবচেয়ে চালু জরিমানা। একটা হলো রিটার্ন দাখিল না করার জন্য, তাও যে সব সময় সবাইকে করা হয় তা না, সবচেয়ে বেশি চালু হলো ওই যে কর ফাঁকি। ওইটা একেবারে 100%, কারণ ওখানে বলা আছে মানে শ্যাল, যার জন্য ওইখান থেকে কোনো নিষ্কৃতি নাই। আর বাকিগুলো মানে করলে করলো, না করলে না করলো, এরকম বিষয়টা আর কি। আর এইটা তো করাই হয় না, এটা তো এই যে 269, এটা তো আমরা বাস্তবে দেখি না। দেখি না কেন? অ্যাডভান্স ট্যাক্স যা দেওয়ার কথা তার থেকে যদি কম দিয়ে থাকে, তার জন্য তো সিম্পল ইন্টারেস্ট হবেই, ওটা তো ম্যান্ডেটরি। তাইলে এর অতিরিক্ত আবার জরিমানাও করা হবে তাকে, সেটা ডিসিটির ডিসক্রিশন। তারপরে দেখেন 8 নাম্বার, পেনাল্টি ফর নন কমপ্লায়েন্স অফ নোটিশ। যে নোটিশের নন কমপ্লায়েন্স হলে তার জন্য জরিমানা হতে পারে। যে ডিসিটি নোটিশ করলো, সে এটাকে আমলেই নিল না, এর জন্য জরিমানা হতে পারে। তারপরে দেখেন পেনাল্টি ফর ফেলিওর টু পে ট্যাক্স অ্যাজ পার রিটার্ন। রিটার্ন অনুযায়ী যে ট্যাক্স আসছে সেটা যদি সে না দেয়, কম দিয়ে থাকে, তাহলে যতটুকু কম দিছে, ওই যে কি লেখা এখানে, দেন দি মানে ডিসিটি মে ইম্পোজ penalty not exceeding 25% of the total tax payable as per return or 100% of the shortfall as the case may be. যাই হোক, দুইভাবে ক্যালকুলেশন করে দেখতে হবে আর কি, যে তার যে টোটাল ট্যাক্স তার 25%-এ কত আসে, অথবা যতটুকু শর্টফল তার 100%-এ কত আসে। ইউজুয়ালি 100%, যেটা শর্টফলের 100%, ওই পর্যন্তই জরিমানাটা করা হয়। এই তারপরে দেখেন, এটাও আইনটা একটু ভিন্ন, আগে আইনটা এরকম ছিল না। এরপরে দেখেন পেনাল্টি ফর কনসিলমেন্ট ইনকাম। এইটা ভালো করে শেখা উচিত। এই যতগুলো পেনাল্টি পড়ানো হচ্ছে তার ভিতরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এই 10 নম্বরটা। সেটা হচ্ছে কর ফাঁকি, আয় গোপন, সম্পদ গোপন। এইগুলোর কারণে যদি 93 হয়, বা এখন 93 সেকশনটা চেঞ্জ হয়ে হয়েছে 212 হয়, তাহলে মানে কর ফাঁকি, কত টাকা কর ফাঁকি ধরা পড়ছে। এখানে ধরেন কথার কথা যে কর ফাঁকি ধরা পড়ছে, ডিসিটির কাছে কর ফাঁকি ধরা পড়ছে, ডিসিটি 3 বছর আগে একটা কর ফাঁকি দিছে। তাইলে এইটা কত টাকা ফাঁকি দিছে? 1 লাখ টাকা। ট্যাক্স দিছে কত? দিছে ধরেন 9 লাখ টাকা, আসলে ট্যাক্স হবে 10 লাখ। 1 লাখ টাকা কর ফাঁকি দিছে, সেই ফাঁকিটা ধরছে, ধরে ওই টাকা তো আদায় করবেই। আর জরিমানা কত করবে? জরিমানা হবে ওই যে এ মানে হলো ইভেডেড ট্যাক্স, মানে কর ফাঁকি কত? 1 লাখ, 1 লাখের 15%-এ কত? 15,000, প্লাস প্লাস ইভারেড ট্যাক্স মানে 1 লাখ, 1 লাখের 10% হলো 10,000, মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ ইয়ার্স, মানে যে কয় বছর সে ঘাপটি মেরেছিল, কর ফাঁকি দিয়েছিল, সেই বছর দিয়ে গুণ হবে। সি সমান সমান টোটাল নাম্বার অফ ইয়ার্স ফ্রম দি অ্যাসেসমেন্ট ইয়ার ইন হুইচ দ্য ট্যাক্স ইভেশন অকার্ড টু দ্য অ্যাসেসমেন্ট ইয়ার ইন হুইচ দ্য ট্যাক্স ইভেশন ডিটেক্টেড। যে বছরে কর ফাঁকি সংঘটিত হয়েছে আর যে বছরে
মানে কর ফাঁকি উদ্ঘাটিত হয়েছে। হুম এই টোটাল নাম্বার অফ ইয়ার্স ফ্রম দ্য অ্যাসেসমেন্ট ইয়ার টু দ্য ডিটেকশন ইয়ার, মানে কোন বছরের কোন অ্যাসেসমেন্ট ইয়ারের ট্যাক্স ইভেশন মানে ধরা পড়ছে, আর কবে ধরা পড়ছে, কোন অ্যাসেসমেন্ট ইয়ারে এটা ধরা পড়ছে। তো এই যে ডিফারেন্সটা, ওইটাই হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। তার মানে এখানে টোটাল পেনাল্টি কত হবে? ধরেন 1 লাখ টাকা এরকম কর ফাঁকি ধরা পড়ছে, তাহলে 1 লাখের 15% 15,000, আর ধরেন 3 বছর এরকম ফাঁকি দিয়েছিল, তাহলে 1 লাখ, 1 লাখের 10%-এ 10,000 মাল্টিপ্লাইড বাই 3 সমান সমান 30,000। 30,000 আর ওদের উপরে হলো এই নাম্বারে 15,000, 45,000 টাকা তার জরিমানা ম্যান্ডেটরি। তার মানে টোটাল তাকে দিতে হবে 1 লাখ টাকা, যেটা কর ফাঁকি দিয়েছিল সেটা তো দিতে হবেই, প্লাস এই জরিমানা দিতে হবে তাকে 45,000। এই ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন পেনাল্টি ফর ফলস অডিট রিপোর্ট সাইন বাই দি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যদি কোনো উল্টাপাল্টা মানে অডিট রিপোর্টে সাইন করে থাকে, পরবর্তীতে প্রমাণিত হয় যেটা মিথ্যা, তাহলে ডিসিটি তাকে, ডিসিটি না শুধু ডিসিটি, তারপরে কমিশনার, ট্রাইব্যুনাল, যার কাছেই ওই ভুয়া অডিট রিপোর্টটা ধরা পড়বে, সে ওই সিএ ফার্মকে আপনার মিনিমাম 50,000 টাকা, ম্যাক্সিমাম 2 লাখ টাকা পর্যন্ত জরিমানা করতে পারবে, যে ওই ফলস অডিট রিপোর্টে সাইন করছে। ইউজুয়ালি মানে কোনো ফার্মকে করা হয় না, করা হয় ওই অডিটরকে, মানে যে অডিটর ওই ডিবিএস করে যিনি সাইন করছে আর কি। আচ্ছা, এটা গেল সিএ ফার্মের দোষ। এখন আসেন 12 নম্বরে, ফেক অডিট রিপোর্ট, অর্থাৎ সিএ ফার্ম অডিট করে নাই, এটা রাস্তা দিয়ে অডিট হয়ে আসছে, সিল সাপোর্ট মেরে একটা ওই ওই কোম্পানির অ্যাকাউন্টেন্ট একটা ভুয়া অডিট রিপোর্ট নিজে নিজে বানাইয়া ইনকাম ট্যাক্স অফিসে সাবমিট করছে। এটা যদি ধরা পড়ে তাহলে 1 লাখ টাকা জরিমানা। বুঝছেন? এই ওই যে লেখা আছে যে পেনাল্টি 1 লাখ টাকা অন দ্য কনসার্ন ট্যাক্স পেয়ার, মানে ওই কোম্পানিকে 1 লাখ টাকা জরিমানা করা হবে হু প্রিপেয়ার্ড ফেক অডিট রিপোর্ট ইন দ্য নেম অফ এ সিএ ফার্ম। একটা সিএ ফার্মের নাম ব্যবহার করে সে সিল ব্যবহার করে, প্যাড ব্যবহার করে সে এই কাজটা করছে। বুঝতে পারছেন? শুনতে পাচ্ছেন তো না? জি স্যার। আচ্ছা, জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে। তারপরে হচ্ছে পেনাল্টি ফর ডিফল্ট ইন পেমেন্ট অফ ট্যাক্স। যদি কারোর কাছে কোনো কর পাওনা থাকে, সে কর দিচ্ছে না, সেক্ষেত্রে মানে যে পরিমাণ টাকা পাওনা তার 100% তাকে জরিমানা করা যেতে পারে, এটা আগেও এই আইনই ছিল। তারপরে পেনাল্টি ফর নট ডিসপ্লেইং পিএসআর অ্যাট দ্য কনস্পিসিয়াস প্লেস হু হ্যাজ ইনকাম ফ্রম বিজনেস। হ্যাঁ বলেন। স্যার ওই যে প্রশ্ন স্যার, আগে যেটা বলে এসএসসি এর ডিফল্ট যে কথাটা ছিল, এটা হচ্ছে 275, এখন এটা কর পরিশোধ খেলাপি হইবার জরিমানা। কোনটা তাহলে কোনটা? এটা কি স্যার 275। 275? আগে হ্যাঁ তো, হ্যাঁ আগে তো কথাটা ছিল এসএসসি ডিফল্ট, তাহলে হ্যাঁ, এই কথাটা এখানে থাকতো, এই ক্ষেত্রে এই জরিমানা হবে এই 275-এর অধীনে, অর্থাৎ যে পরিমাণে ডিফল্ট করছি ওই পরিমাণে আমার জরিমানা হবে। রাইট, যদি ওই 1,000 পরিমাণ টাকা পর্যন্ত বকেয়া হয়। জরিমানা করতে পারে, হবে না, ও আচ্ছা আচ্ছা, হতে পারে। করতে হবে। জি স্যার। হুম। তারপরে হলো যে যাদের ব্যবসা থেকে ইনকাম আছে, তাদের কিন্তু পিএসআরটা দৃশ্যমান জায়গায় টানায় রাখিতে হইবে। এই জন্য আপনারা যে বিভিন্ন দোকানে যান, অনেক বড় বড় দোকানে কিন্তু এই ইনকাম ট্যাক্সের এই পিএসআরটা আপনি দেখতে পাবেন। হ্যাঁ, তো অনেক জায়গায় আমি দেখি যে ইনকাম ট্যাক্সের একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট টানায় রাখছে, কেউ টিন বাধাই করে টানায় রাখছে, কিন্তু নিয়ম কিন্তু তা না। নিয়ম হলো পিএসআরটা টানায় রাখতে হয়। পিএসআর মানে হলো ওই যে রিটার্ন সাবমিশনের যে অ্যাকনলেজমেন্ট স্লিপ, ওইটা টানায় রাখতে হয় আর কি। এবং যদি টানায় না রাখে, তাহলে ডিসিডি তাকে, ওই দোকানদারকে মিনিমাম 20,000 ম্যাক্সিমাম 50,000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারে। এই তারপরে দেখেন পেনাল্টি ফর ফেলিং টু নোটিফাই দ্য ডিসিটি উইদিন 15 days অফ বিজনেস ডিসকন্টিনিউয়েন্স। ব্যবসা বন্ধ করার 15 দিনের মধ্যে যদি ডিসিটিকে জানাতে ব্যর্থ হয়, তাহলে 15 দিনের মধ্যে যদি ডিসিটিকে জানাতে ব্যর্থ হয়, তো আজকের ক্লাসেই দেখলেন যে কেউ যদি ব্যবসা বন্ধ করে দেয়, তাহলে 15 দিনের মধ্যে ডিসিটিকে জানাতে হবে। যদি না জানায়, তার জন্য জরিমানা হতে পারে। কত টাকা জরিমানা হতে পারে?
আগের বছরে তার যে ট্যাক্স হয়েছিল তার সমপরিমাণ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এই যে লেখা আছে, ডিসিটি মে ইম্পোজ পেনাল্টি এ সাম নট এক্সিডিং দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স অ্যাসেসড টু হিম ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার। আগের বছরে তার ট্যাক্স হয়েছিল তার সমপরিমাণ তাকে জরিমানা করতে পারবে। 16 নম্বরে 16, 17, 18, 19 এই চারটা এখন পড়ানো হবে না। কেন হবে না? এটা ট্রান্সফার প্রাইসিং এর সাথে রিলেটেড, সুতরাং এটা আগামী ক্লাসে। কারণ ট্রান্সফার প্রাইসিং না পড়াইয়া যদি এখন এই পেনাল্টি পড়াই, এটা হবে না, ওই দিন পড়ানো হবে আর কি। ঠিক আছে, 17, 18, 19 এই তিনটা আর কি। এই তিনটাই আপনার ওই ট্রান্সফার প্রাইসিং রিলেটেড। এই দেখেন নিচের কথাটা একটু ইম্পর্টেন্ট, কনক্লুশন যেটা, নো পেনাল্টি শ্যাল বি ইম্পোজড উইদাউট গিভিং এ রিজনেবল অপরচুনিটি অফ বিং হার্ড। কোনো জরিমানাই ডিসিটি ডাইরেক্ট করতে পারবে না করদাতাকে শুনানির সুযোগ না দিয়ে। করদাতাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, তাকে নোটিশ করতে হবে, হে সম্মানিত করদাতা, আপনাকে কেন জরিমানা করা হবে না এই অপরাধের কারণে ইত্যাদি। আর 2 নম্বরে বলছে যে কিছু কিছু ধারায় জরিমানা করতে গেলে আইজেসিটির অনুমোদন লাগবে, ডিসিটি একা একা পারবে না। কারণ ডিসিটির হয়তো রাগ হলো, সে তো ফট করে একটা জরিমানা করে দিল, সেটা যেন না করতে পারে, তার হাত পা বাঁধা, সে তখন তার বসের কাছে চিঠি লিখতে হবে যে হে বস, আমি আমার একজন করদাতাকে এই পরিমাণ টাকা জরিমানা করতে চাই এই অপরাধের কারণে, আপনার অনুমোদন চাই। তো বস আবার একটু ভালো করে দেখবে যে এটাকে মানে যেন মিসইউজ না হয়। কারণ সত্যিকার অর্থে কি, এই ডিপার্টমেন্টের নাম হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, নট দ্য পেনাল্টি ডিপার্টমেন্ট। পেনাল্টি করা কাজ না, কাজ হলো আয়কর আরোপ করা এবং আদায় করা। জরিমানা করা কিন্তু মুখ্য উদ্দেশ্য নয়, কিন্তু কখনো কখনো পিউনিটিভ মেজার নিতে হয়। হুম, সেটা ভিন্ন কথা, কিন্তু শুধু বসে বসে জরিমানাই করবে এর জন্য তো তাকে বসানো হয়নি। বুঝছেন? এই ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এটা শেষ হয়ে গেল, দুইটাই আমাদের শেষ হলো। স্যার আমাদের ম্যাথটা কি স্যার করাবেন না আরো পরে না, করাবেন স্যার? ম্যাথটা আগামী ক্লাসে করাবো। ওইটা ইচ্ছা ছিল আমার। এই কম্পিউটারে সমস্যা হয়েছে কি আপনাকে বলি, এটা সারাইতে হবে। এটা হলো ওয়ার্ড ফাইল বা ওগুলো খুললে পরে ওই, ওটা সম্ভবত ওই ওটা কি বলে, মানে সবই তো চুরি করাই, ওই যে অ্যাপস ইগুলো, ওটা কি ওয়ার্ড ওয়ার্ড ওই ওইগুলো, তো ওইগুলো চলে যায় কিছুদিন পর পর, আবার ওই ইনস্টল করতে হয়। বুঝছেন? আচ্ছা, ফ্রি ভার্সনের সাথে এমন হচ্ছে লাইসেন্স না করলে। জি হ্যাঁ, কি স্যার। ওইটার কারণে ওইটা চলে যায়, তো এখন ওইটা হয় না। ওই যে মাইক্রোসফট অফিস, এখন এটা আরেকটা ইনস্টল এগুলো করতে, লাইসেন্স নেওয়া লাগবে আমার। হ্যাঁ কালকে আবার এটা আরেকবার ইনস্টল দিতে হবে, না দিলে ওই এটা আসতেছে না, ওইটা সব সাদা সাদা হয়ে গেছে। এই হলো সমস্যা আর কি। স্যার আপনার আগের ক্লাসে সিরিয়ালস গুলো পাই নাই স্যার। না না, আমার প্রতি ক্লাসই দেওয়া হয়, এটা আপনি নিয়ে নেবেন আপনাদের মধ্য থেকে, যারা আছে তাদের কাছ থেকে নিয়ে নিয়েন। বুঝছেন? আর আজকে যা পড়ানো হচ্ছে এটাও কারেকশন করে আগামী ক্লাসে দিয়ে দেবো। আগামী, এটা তো আজকে আমাদের রেগুলার ক্লাস ছিল না, যার জন্য আর কি। আচ্ছা, এখন আসেন আপিল। যদি ডিসিটি কোনো খারাপ অ্যাসেসমেন্ট করে, তাহলে তো আপনাকে আপিলের দ্বারস্থ হতে হবে, এটা তো আপনি বুঝতেই পারতেছেন। তো সেক্ষেত্রে আপনার করণীয় কি? তো নিয়ম হলো, আপনাকে নির্ধারিত ফর্মে আপিলটা করতে হবে। সেই আপিলে আপনাকে বলতে হবে, আপিল মেমোরেন্ডামে আপনাকে গ্রাউন্ডস অফ আপিল দিতে হবে যে কি কি জায়গায় ডিসিটি আপনার ক্ষতি করছে, আপনি কি প্রতিকার চান, এটা বলতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আপনাকে এইটা আপিলটা করতে হবে উইদিন 45 ডেজ, অর্থাৎ ডিসিটির ওই খারাপ অ্যাসেসমেন্ট হাতে পাওয়ার 45 দিনের মধ্যে আপিলটা করতে হবে। 3 নাম্বার হচ্ছে 200 টাকা দিতে হবে আপিল ফি। আর 4 নম্বরে বলছে যে আনডিসপিউটেড ট্যাক্সটা পরিশোধ করতে হবে। রিটার্নের ভিত্তিতে যদি কোনো ট্যাক্স ডিউ থেকে থাকে সেটা পরিশোধ না করে আপনি আপিল করতে পারবেন না। এই চারটা আর কি। এখন আপিল অথরিটি যেটা করতে পারে সেটা হলো যে আপনার ডিসিটির অ্যাসেসমেন্টটাকে কনফার্ম করতে পারে, কিছু ট্যাক্স কমায় দিতে পারে, এইসব আর কি, এগুলো করতে পারে। ইভেন একটা মারাত্মক ক্ষমতা তাকে দিচ্ছে যে সে ট্যাক্স বাড়াইতেও পারে। তো এটা একটা অদ্ভুত ঘটনা, সাধারণত এরকম ঘটে না, বাট একেবারেই যে ঘটে না তা না। যে ধরেন আপিলে আপনি আপিল করছেন, ভালো কথা,
এখন সে ফাইলটা ঘাঁটতে ঘাঁটতে এমন একটা পয়েন্ট পেলো যে ডিসিটি আসলে অ্যাসেসমেন্টটা ভালো করে করে নাই, একটা পয়েন্ট বাদ পড়ে গেছে, এবং ওইটা যদি মানে ডিসিটি অ্যাড্রেস করতো তাহলে আপনার ট্যাক্স আরো বাড়তো, এবং এইটা এখন আপিল কমিশনের কাছে ধরা পড়ছে। সে তখন আপনাকে চিঠি দিবে যে হে সম্মানিত করদাতা, আপনি আপিল করেছেন আমার কাছে, ভালো কথা, এটা আগামী এত তারিখে শুনানির জন্য আপনাকে চিঠি দেওয়া হয়েছে, সেদিন আপনার কথা শুনবো, যে কি কি কারণে আপনার ডিসিটি কি ক্ষতি করছে সেটা শুনবো। বাট আমার একখান কথা আছে, আমি একটা পয়েন্ট ধরিয়েছি, সে পয়েন্ট হলো এই, এই ব্যাপারেও আপনার বক্তব্য থাকলে ওই একই দিনে আপনি বলবেন। এবং এইটা আপনাকে আলাদাভাবে চিঠি দিলাম এই কারণে, যদি আমি এই পয়েন্টটা অ্যাড্রেস করি আপিলে, তাহলে আপনার ট্যাক্স বাড়বে। এই তো বিষয়টা হলো এই। আবার 4টা পয়েন্ট বলি। একটা হলো নির্ধারিত ফর্ম আপনাকে আপিল করতে হবে, 2 নম্বরে উইদিন 45 ডেজ, 3 নম্বরে 200 টাকা আপিল ফি, আর 4 নম্বরে তো অ্যাজ পার রিটার্ন যে ট্যাক্সটা দেওয়ার কথা, মানুষ তো তার রিটার্ন যখন ফিল আপ করে তার যে পরিমাণ টাকা ট্যাক্স আসে ওইটা না দিয়ে তো কেউ রিটার্ন সাবমিটই করে না। তো যদি ভুলক্রমে সে মানে ডিউ ট্যাক্সটা না দিয়েই সাবমিট করে বা কম দিয়ে সাবমিট করে, আপিল করার সময় কিন্তু ওইটুকু দিয়ে নিতে হবে, সোজা কথা আর কি। তো এখন কথার কথা যে একটা ডিসিটি ধরেন একটা ব্যাড অ্যাসেসমেন্ট করছে, আপনি কত টাকা রিটার্ন মানে দেখাইছিলেন, কত রিটার্ন ইনকাম দেখাইছিলেন, কত ধরেন 10 লাখ টাকা আপনি ইনকাম মানে সরি ট্যাক্স দিছিলেন 10 লাখ টাকা, আপনি মানে একজন করদাতা বা একটা কোম্পানি, কথার কথা 10 লাখ টাকা ট্যাক্স দিয়ে রিটার্ন সাবমিট করছে, এরপরে এটা অডিটে পড়ছে, অডিটে পড়ার পরে এটা নাস্তানাবুদ অবস্থা, এখন ডিসিটি এটা ট্যাক্স করছে 1 কোটি টাকা। 1 কোটি টাকা ট্যাক্স করে নোটিশ করছে, ডিমান্ড নোটিশ করছে 90 লাখ টাকা, মানে 1 কোটি টাকা আসছে ট্যাক্স, 10 লাখ টাকা অলরেডি রিটার্ন সাবমিট করার সময় দেয়া আছে, এখন নতুন করে আরো 90 লাখ টাকা দেওয়ার জন্য বলতেছে। আর যদি না দিতে হয় তাহলে এটার জন্য আপিল করতে হবে। আপিল কোথায় করতে হবে সেটাও ডিমান্ড নোটিশে বলা থাকে। নেই তো ধরেন আপিল করলো, আপিলে সব করদাতার কথা শুনলো। নর্মালি আপিলে মানে ডিপার্টমেন্টের পক্ষ থেকে কেউ হাজির থাকে না। হ্যাঁ, যে ওই যে ডিসিটির বিরুদ্ধে আপনি আপিল করলেন যাইয়ে দেখলেন সেও ওইখানে হাজির, ইউজুয়ালি এটা হয় না। হ্যাঁ, তো সে আপনার কথা শুনলো, সব কথা শুনে ধরেন এটাকে কমায় দিল, ধরেন আপনার 30 লাখ টাকা কমায় দিল, বললো যে যান ডিসিটি আসলে বেশি করছে, আমার কাছে মনে হয় যে এটা 70 লাখ টাকা ট্যাক্স হলে এটা ঠিক আছে, আপনার তো 10 লাখ দেওয়া আছে আর 60 লাখ টাকা দিয়ে দিন। বাট আপনার এটা তো আনহ্যাপি, তখন আপনি কি করবেন? হুম, তখন আপনি যাবেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে সেকেন্ড ধাপ হচ্ছে ট্রাইব্যুনাল, ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনাল। এখানে যাওয়ার পদ্ধতি কি? এখানে যাওয়ার পদ্ধতি ওই একই 4টা। কি 4টা? নাম্বার 1, আপনাকে নির্ধারিত ফর্মে ট্রাইব্যুনালটা দায়ের করতে হবে এবং সেখানে আপনাকে গ্রাউন্ডস অফ আপিল বলতে হবে যে আপনি আপিলে গেছিলেন কিন্তু সেখানে আপনি ন্যায় বিচার পাননি, হালকা বিচার পাইছেন, ওখানে হালকা কমাইছে কিন্তু পূর্ণ বিচার আপনি পান নাই, কোন কোন পয়েন্টে পান নাই সেটা আপনাকে বলতে হবে, 1 নম্বর। 2 নম্বরে হলো ট্রাইব্যুনালটা সাবমিট করতে হবে উইদিন 60 ডেজ, আপিল অর্ডার হাতে পাওয়ার 60 দিনের মধ্যে আপনাকে ট্রাইব্যুনাল করতে হবে। নাম্বার 3, 1000 টাকা দিতে হবে ট্রাইব্যুনাল ফি। আর নাম্বার 4, আমি এই 4টা আবার বলবো, রিপিট করব তাহলে আপনার ধরতে সুবিধা হবে। নাম্বার 4 হলো যে আপনার নিজের হিসাবে ট্যাক্স আসে কত, 10 লাখ, কিন্তু আপিল অর্ডারের ভিত্তিতে ট্যাক্স আসছে কত, 70 লাখ, তাহলে আপনার ডিফারেন্স কত? মানে এখন আপিল অর্ডার মেনে যদি আপনি ট্যাক্স দেন তাহলে কত টাকা ট্যাক্স দিতে হয়, 60 লাখ টাকা। সেই 60 লাখ টাকা 10%, মানে 6 লাখ টাকা। এখন নতুন করে আপনাকে এই 6 লাখ টাকা ট্যাক্স দিয়ে আপনাকে ট্রাইব্যুনাল সাবমিট করতে হবে। অর্থাৎ আপিল অর্ডারের ভিত্তিতে যে টাকা ট্যাক্স দাঁড়ালো 70 লাখ মাইনাস ট্যাক্স অ্যাজ পার রিটার্ন 10 লাখ, ডিফারেন্স কত, 60 লাখ, 60 লাখের 10%, 6 লাখ টাকা নতুন করে দিতে হবে। 10 লাখ তো আপনার রিটার্ন দাখিলে আমার টোটাল এখন যদি এই 6 লাখ দেই আমার 16 লাখ টাকা দেওয়া হবে, বিষয়টা এরকম আর কি। আর যদি এই 6 লাখ টাকা দিতে না চাই, 10% দিতে না চাই, তাহলে কনসার্ন ইনকাম ট্যাক্স কমিশনারের কাছে, ইনকাম ট্যাক্স কমিশনার মানে ডিসিটির যিনি বস, জয়েন্ট কমিশনার, তার যিনি বস কমিশনার, ওই কমিশনারের কাছে অ্যাপ্লাই করতে হবে সাদা কাগজে। সাদা কাগজ বলতেছে এই কারণে যে এর কোনো ফর্ম নাই। তো অ্যাপ্লিকেশন করে আপনাকে সে যদি দয়া পরবশ হয় কমায় দেয়, কমায় দিতে পারে, তখন আপনি সেই পরিমাণ টাকা দিবেন। আর যদি
আপনি মনে করেন যে আমার তো 70 লাখ টাকা হয়েছে, তো আমার তো এটা একেবারে নীল হয়ে আবার 10 লাখে ফিরে আসবে না, এটা তো প্র্যাকটিস, তো দিয়ে দেই, যা দেবো তাই কমবে, তো দিয়ে দিতে পারেন। আমরা ধরে নিচ্ছি যে আপনি দিয়ে দিচ্ছেন, তাহলে 16 লাখ টাকা, মানে 6 লাখ টাকা দিয়ে দিলে 16 লাখ টাকা দেওয়া হয়। আমি 4টা কন্ডিশন আবার বলি, রিপিট করি। নাম্বার 1, নির্ধারিত ফর্ম। নাম্বার 2, 60 দিন। নাম্বার 3, 1000 টাকা। আর নাম্বার 4, 10% ট্যাক্স দিতে হবে। ঠিক আছে, অফ দ্য ডিসপিউটেড ট্যাক্স। এখন সমস্যা হচ্ছে যে বোথ সাইড আনহ্যাপি। আপনি তো আনহ্যাপি, আরো একজন আনহ্যাপি, দুইজনেই গোস্বা হয়েছে। কে কে? পর্দাতে তো মহা গোস্বা, যে ডিসিটি তার একটা হিউজ অ্যাসেসমেন্ট করছে, আপিলে গিয়েও আপনি বিচার পান নাই। এদিকে ডিসিটিও খ্যাপা, সে বললো যে আমি এত কষ্ট মষ্ট করে 1 কোটি টাকা ট্যাক্স করছি, ভাবছি যে 1 কোটি টাকা আদায় হবে, আপিলে গেছে, কথা নাই বার্তা নাই, এখান থেকে 30 লাখ টাকা কমায় দিল, আমিও এর শেষ দেখে ছাড়বো। যদি ডিসিটিও এরকম আপিল অর্ডারের বিরুদ্ধে ট্রাইব্যুনাল করতে চায়, সে পারবে? উত্তর হলো ইয়েস। তার জন্য কি শর্ত? তার জন্য প্রথম 2টা শর্ত, যে নাম্বার 1, যে তাকে নির্ধারিত ফর্মে আপিলটা দায়ের করতে হবে, মানে টেকিং প্রায়র পারমিশন ফ্রম হিজ কমিশনার, কমিশনারের কাছ থেকে অনুমতি নিয়ে সে এই ট্রাইব্যুনালটা দায়ের করতে পারবে, আর 60 দিনের ভিতরে করতে হবে। এই ওই 1000 টাকা ট্রাইব্যুনাল ফি আর 10% ট্যাক্স, ওই 2টা করদাতার, ওই 2টা ডিপার্টমেন্টের না। এবং যদি দুই সাইডই আপিল হয়, মানে বোথ এসএসসি এবং ডিসিটি, তখন এটাকে বলা হয় ক্রস আপিল, এবং এটা ইউজুয়ালি একটা বেঞ্চেই হয়। তখন ওইটা মানে সবাই হাজির থাকে, ওপেন কোর্ট। তো এখানে 2জন বিচারক থাকে, তাদেরকে ট্রাইব্যুনাল মেম্বার বলা হয়, এবং ওপেন কোর্টে সবার সামনেই শুনানিটা হয় আর কি। মানে ক্লোজ ডোরে না, ওপেন ডোরে। এবং সেখানে করদাতা থাকে বা তার প্রতিনিধি থাকে, ইনকাম ট্যাক্সের ডিসিটি প্রতিনিধি থাকে, তাকে বলে ডিআর। আর এসির যিনি প্রতিনিধি তাকে বলে এআর। এআর মানে অথরাইজড রিপ্রেজেন্টেটিভ, আর ডিআর মানে হলো ডিপার্টমেন্টাল রিপ্রেজেন্টেটিভ। এআর এবং ডিআর দুজনই উপস্থিত থাকে। তখন মানে হয় আর কি, যার যার কথাবার্তা বলে, তারপরে তো বিচারকরা বিচার করবে, যা হয় হবে আর কি। এইটাই হলো লাস্ট ফ্যাক্ট ফাইন্ডিং অথরিটি, এরপরে আর যাওয়ার কোনো জায়গা নেই। তবে ধরেন কথার কথা যে এখান থেকে আরো 20 লাখ টাকা, না ধরেন ধরেন এখান থেকে ট্রাইব্যুনালে আরো 30 লাখ টাকা কমায় দিচ্ছে, সব দিকের কথাবার্তা শুনে টুনে। ডিপার্টমেন্ট তো জিততেই পারে নাই, করদাতাকে আরো 30 লাখ টাকা কমায় দিচ্ছে, বলছে যান আপনার এখন ট্যাক্স 40 লাখ টাকা সাব্যস্ত হলো। তো 40 লাখ টাকার ভিতরে আপনি 16 লাখ টাকা দিয়ে দিচ্ছেন, আর 24 লাখ টাকা দিয়ে দিয়েন, শেষ। যদি কোনো মানে এখানে কোনো আইনের কোনো প্রশ্ন জড়িত না থাকে, তাহলে আর কোথাও যাওয়ার জায়গা নেই। বাট যদি আইনের প্রশ্ন জড়িত থাকে, তাহলে সে যেতে পারবে হাইকোর্টে। সুপ্রিম কোর্টের যে লোয়ার ডিভিশন, ওটার নাম হলো হাইকোর্ট ডিভিশন, আর যেটা হায়ার ডিভিশন সেটার নাম হলো এপিলেট ডিভিশন। তো যেটা মানে লোয়ার কোর্ট, ওটার নাম হলো হাইকোর্ট। তো হাইকোর্টে, হাইকোর্ট ডিভিশনে রেফারেন্স মামলা দায়ের করা যাবে এগেইনস্ট দ্য ট্রাইব্যুনাল অর্ডার। এখানে যেতে গেলে তার পদ্ধতি কি? ওই 4টা। কোন 4টা? নাম্বার 1, নির্ধারিত পদ্ধতি। নাম্বার 2, 90 দিন। ট্রাইব্যুনাল অর্ডার হাতে পাওয়ার 90 দিনের মধ্যে আপনি হাইকোর্টে যেতে পারবেন। নাম্বার 3, 2000 টাকা দিতে হবে ট্রাইব্যুনাল, হাইকোর্ট ফি। সবই বাড়তেছে, দিনও বাড়তেছে, ফিও বাড়তেছে। আর 4 নাম্বার, দরকার হয় এই 4টা আবার রিপিট করব, একবারে হয়তো আপনারা মনে রাখতে পারবেন না। 4 নাম্বারটা হচ্ছে আপনাকে আবার 25% ট্যাক্স দিতে হবে। কিসের 25%? ডিসপিউটেড ট্যাক্স। ডিসপিউটেড ট্যাক্স হলো 30 লাখ টাকা। আপনার নিজের হিসাবে ট্যাক্স আসে 10 লাখ, কিন্তু ট্রাইব্যুনাল থেকে আপনাকে ট্যাক্স করে দিচ্ছে 40 লাখ। 6 লাখ টাকা দিচ্ছেন মাঝখানে, সেটা ভিন্ন কথা, কিন্তু আপনার ডিসপিউটেড, ধরেন আইনগত প্রশ্ন জড়িত ওই পুরা 30 লাখ টাকা নিয়েই, কথার কথা, ওইটার কারণে ট্রাইব্যুনাল ছাড়তে পারে না পুরোটা। তো এখন ওই 30 লাখ টাকার 15%-এ 4.5 লাখ টাকা এখন নতুন করে দিতে হবে, দিয়ে আপনাকে হাইকোর্ট করতে হবে। মনে রাখতে হবে, এক জায়গায় লিখে রাখতে হবে যে আপনি কত দিলেন মোট। প্রথম দিলেন রিটার্ন দাখিলের সময় 10 লাখ, এরপরে ট্রাইব্যুনাল সাবমিট করার সময় 6 লাখ, এখন আবার হাইকোর্ট করার সময় আপনি দিলেন 4.5 লাখ। তো টোটাল আপনাকে দেয়া হলো 20.5 লাখ। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আপনার কাছে আরো 19.5 লাখ টাকা পায় অ্যাজ পার ট্রাইব্যুনাল অর্ডার। তো এইখানে কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টও যেতে পারে,
শুধু যে মানে করদাতা যেতে পারে তা না, একই কথা। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট যদি হাইকোর্ট করে তার জন্য প্রথম দুইটা শর্ত: এক নম্বর হলো নির্ধারিত সমস্ত পদ্ধতি ফলো করতে হবে, রেজিস্ট্রারের কাছে সাবমিট করতে হবে ইন ট্রিপ্লিকেট, আর হলো 3 সেট করে, আর হচ্ছে ওই 90 দিন, এই আর কি। এখন স্যার হাইকোর্ট যে এখানে বিচার করবে, না আমি শেষ করিনি, তারপর আপনার কোশ্চেন ফ্লোর ওপেন করে দেবো। তো এখন কথা হলো যে হাইকোর্ট যে বিচার করবে সেটা কতদিনে করবে তার কোনো দিনক্ষণ নাই, এটা কত বছর যাবত ঝুলবে তারও কোনো নাই, দিশা নাই। তো যাই হোক, তো এখন কথা হলো হাইকোর্টে যে বিচার করবে, হাইকোর্ট থেকে যে রায় হবে সেই রায় মাথা পেতে নিতে হবে, আর যাওয়ার জায়গা নেই। তবে লাস্ট জায়গা তারপরেও আছে, মানে এই হাইকোর্টের যে বিচার, যে রায়, সেই রায়ের বিরুদ্ধে আপনি সুপ্রিম কোর্টের এপিলেট ডিভিশনে, যেখানে প্রধান বিচারপতি সহ অন্যান্য সিনিয়র বিচারপতিরা থাকেন, ওখানে লিভ টু আপিল দায়ের করা যায়। লিভ টু আপিলের বাংলা হচ্ছে আপিল দায়েরের অনুমতি। তো যদি চেম্বার জজ আদালত যদি সেটা মঞ্জুর করে, তাহলে ওই সেটা ওই ফাইনালি সেটা আপিল করা যাবে। হাইকোর্টের আবেদনের বিরুদ্ধে এপিলের ডিভিশনে এপিল মামলা দায়ের করা যাবে, এবং ওখানে যে রায় হবে ওইটাই চূড়ান্ত, ওইটাই লাস্ট। এরপরে আর রাষ্ট্রপতি নাই, এখানে প্রাণের কোনো বিষয় নাই, প্রাণ ভিক্ষারও কোনো বিষয় নেই, টাকা পয়সার বিষয়। সুতরাং এটা সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছে এপিলেট ডিভিশন অফ দ্য সুপ্রিম কোর্ট। এই তো ওখানে যা বলা থাকবে তাই। অনেকে আমাকে এটা পড়ানোর পরে আমাকে কোশ্চেন করে, স্যার যদি এই শেষ এত দূর দৌড়দৌড়ি করতে করতে যদি আবার সেই 10 লাখে চলে যায়, নেমে আসে, আমি যেটা দিছিলাম ওইটাই আমি উইন করি, তাইলে এ যাবৎ যে 6 লাখ 4.5 লাখ এগুলো দিলাম, এগুলোকে আমি ফেরত পাবো? উত্তর হলো ইয়েস। আমার তো এখন ট্যাক্স হবে 10 লাখ, কিন্তু আমার দেওয়া হয়েছে 20.5 লাখ, তো রিফান্ডেবল হবে 10.5 লাখ। ওইটা পরবর্তী অ্যাসেসমেন্ট ইয়ারের সাথে ট্যাক্সের সাথে সমন্বয় করে স্বাভাবিকভাবেই এটা হবে আর কি। তো ফ্লোর ইজ ওপেন, এখন আপনি কোশ্চেন করতে পারেন। স্যার এক্ষেত্রে আপনি ডিভিশন কি আমাদের বেশিও করতে পারে না কমই করবে সুপ্রিম কোর্টে যে হাই ডিভিশন না না, ডিভিশন? কম বেশির কোনো এখানে ব্যাপার নেই, এখানে হলো কোশ্চেন অফ ল। এখানে আইনের প্রশ্ন জড়িত, ওই আইনের প্রশ্নের উত্তর তারা দিবে, যে ইয়েস নো ভেরি গুড, এরকম আর কি। ওই আপনি কম বেশির কোনো পয়সা কড়ির বিষয় নাই, যে এত টাকার স্থলে এত টাকা হইবে, ওই সমস্ত নাই। স্যার এখানে একটা এক্সাম্পল দেন স্যার, কেমন হতে পারে, কোন রিলেটেড ল? যেমন ধরেন একটা এক্সেস পারকুইজিট, ধরেন মানে কথার কথা যে 10 লাখ টাকার উপরে একজন এমপ্লয়িকে বেশি যে পারকুইজিট দেওয়া হয়েছে, ডিসিডি এটা যোগ করে দিয়েছে, আমি এটা চ্যালেঞ্জ করছি হাইকোর্টে। আমি বললাম এটা কোন দেশি কথা, আমি বেতন দিছি, সেই বেতন আমি বেতনের উপরে ট্যাক্স কাটছি, তাদের মানে ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিছি বেতন, যারা বেতন পাইছে তারা আবার এটার উপরে রিটার্ন সাবমিট করছে, ট্যাক্স দিচ্ছে। তো এই দোষের কি হইলো এখানে? আমি তো দোষের কিছু দেখি না। এটা কোন দেশি আইন যে আমি 10 লাখ টাকার বেশি মানে একজনকে বেতন দিতে পারবো না, তাকে বাড়ি ভাড়া ভাতা, মানে এই ভাতা, সমস্ত ভাতা দিয়ে মিলে আমি 10 লাখ টাকার বেতন দিতে পারবো না? আমি এটা চ্যালেঞ্জ করব, আমার চ্যালেঞ্জ করার রাইট আছে। দিস ইজ দ্য ল পয়েন্ট। স্যার এই ধরনের আইন করার কারণটা কি? এটা তো আমি তো মনে করি একটা ব্যাড ল, মানে খুবই ব্যাড ল। এই তো এখন এইটা হাইকোর্টের কাছে প্রশ্ন ছুড়ে দেওয়া যায় যে এনবিআর যে আইন করছে, তো আমি তো এটার কোনো জাস্টিফিকেশন দিই না, আমি তো এটা লিগাল কোনো ফুটিং নাই, আমি একজন সৎ করদাতা, আমার কোম্পানি, আমরা কোনো ভায়োলেশনের মধ্যে যাই না। তো এটা কেমন কথা? আমি একজনকে যা খুশি তাই বেতন দিতে পারবো না? তার এক্সপার্টাইজ, তার সব কিছুর উপরে ভিত্তি করে আমি তাকে বেতন দেবো, তার কাছ থেকে কাজ আদায় করে তাকে বেতন দেবো। এখন আমি বেতনও দেবো, তাহলে এটা ইনকাম ট্যাক্স হলো হলো নাকি? এটা তো এক্সপেন্ডিচার ট্যাক্স। স্যালারি ইজ মাই এক্সপেন্ডিচার, আমি কোম্পানি, আমি এক বেতন দিই মানুষকে। তো যাদেরকে বেতন দিই তার মানে কি আমার হাতে এটা খরচ? এখন যদি আপনি ওই খরচের উপরে ইনকাম ট্যাক্স চার্জ করেন, তাহলে তো এটা আর ইনকাম ট্যাক্স রইল না, তাই না? এইটাই আর কি। ওই পাকিস্তান আমলে রবীন্দ্রসঙ্গীত যখন ব্যান্ড ছিল, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের হেড ছিলেন আব্দুল হাই। তা হাই সাহেবের পাকিস্তানিরা বলছে যে আপনি রবীন্দ্রসঙ্গীত রচনা করতে পারেন না। তা উনি বলছে যে আমি যদি লিখি সেটা তো রবীন্দ্রসঙ্গীত হবে না, তো হাই সঙ্গীত হবে। তো এখন বিষয়টা হলো তাই আর কি। স্যার আপনি তো ট্যাক্স ডিপার্টমেন্টে ছিলেন, আপনার কি মনে হয় এটা কি ন্যায়সঙ্গত অথবা এইটা দেশ যুক্তিসঙ্গত আমল কিনা? থেকে এইটার মাঝে যা কি, এটা অনেকে জানে না, এটা যে কেন এটা বিষয়টা কি। এটা বিষয়টা আমি যতখানি বুঝি যে আসলে এমপ্লয়াররা তো এমপ্লয়িকে এরকম বেশি বেশি পারকুইজিট দিয়ে তাকে রাখতে চায়, আসলে বেসিক বাড়াতে চায় না।
বেসিক বাড়ালে ওইটার উপরে বোনাস বাড়ে, ওইটার উপরে প্রভিডেন্ট ফান্ড বাড়ে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের নোশন হচ্ছে ওইখানে, ফোকাসটা হচ্ছে ওইখানে, যে যে হে কোম্পানিগণ তোমরা ভালো হয়ে যাও, তোমরা মানুষকে এটা এরকম। তো লেবার লয়ের দেখেন হ্যাঁ, ওইটাই আর কি, মানে এটা তোমরা এই সুবিধা সেই সুবিধা এটা বলে একজনকে এরকম না রেখে তুমি বেসিক বাড়ায় দাও। তা বেসিক বাড়ায় দিলে সবই বাড়ে, তাতে এমপ্লয়ি বেনিফিটেড হয়, এমপ্লয়ি বেনিফিট হলে সরকারও ট্যাক্স পায় ভালো, ইত্যাদি ইত্যাদি। ওই পার্সপেক্টিভই হয়তো করা, কিন্তু এটা মানে আমি যেটা বললাম এটাই যে একেবারে সত্য তা নাও হতে পারে, মানে আমারও শোনা কথা আর কি, তো কোথাও লেখা নাই। বাট আমার মতে এটা স্যার আসলে কোনো অযৌক্তিক একটা অযৌক্তিক। আপনাদের মধ্যে থেকে একজন আমার কাছে উদাহরণ চাইছে, স্যার একটা উদাহরণ দেন তো। এই উদাহরণটা দিছি কিন্তু, এখন তো কথা অন্য স্যার নাইসে এখানে একটা যাচ্ছে। কন্ডিশন আছে, স্যার এখানে একটা কন্ডিশন আছে স্লাইডের মধ্যে, 15%, 25%। হ্যাঁ, এটা যে একটু বুঝাই দিন। ওই তো 10 লাখ 15% টাকার করার উপরে, 10 লাখ টাকার উপরে যদি ডিমান্ড হয় তাহলে 25%, আর 10 লাখ টাকার মধ্যে যদি ছোটখাটো করদাতা হয় তাহলে 15%। তা আমি উদাহরণটা যেহেতু একটু বড় দিছি, 10 লাখ, 1 কোটি 20 মানে 40 লাখ, ওই জন্য আর কি 10 লাখের উপরে গেলে 25%। এই স্যার ঠিক আছে। প্রত্যেক ক্ষেত্রে তো যখন অ্যাসেসমেন্ট হবে, যেমন আপিল অথবা ট্রাইব্যুনালে, প্রত্যেক ক্ষেত্রে হচ্ছে একটা অ্যাসেসমেন্ট খুবই এসএসসি পাঠাবে। এটা হলো একটা। আরেকটা হলো স্যার, কম্পারিজন যেটা করে, যেমন আমার আপিলে গেলে যে আমি 10% দিতে হবে, এটা হচ্ছে আমার প্রথম যে অ্যাসেসমেন্ট হচ্ছে এটার সাথে আমার যে ট্যাক্স আসলে রিটার্নের সময় এটা কম্পেয়ার করে 10% দেবে। আবার ট্রাইব্যুনালে যখন যাবে তখন আমার আপিলের সাথে ইয়ার পার্থক্য করে, মানে আগেরটার সাথে পার্থক্য করে হচ্ছে 15% দেবে, এভাবে তো স্যার। না, একটা কথা আপনাকে বলি, আপিল করতে কিন্তু কোনো ট্যাক্স জমা দিতে হয় না। 10% ট্যাক্স জমা দিতে হয় ট্রাইব্যুনাল করতে, বুঝছেন? জি স্যার স্যার। প্রথম স্লাইডে মনে 10% একটা ইয়া দেওয়া ছিল অ্যাপিলেটে। না না, ভুল ভুল, আমি আপনাকে এমন কিছু পড়াইনি। স্যার একটু পিছনে গেলে মনে হয় এই যে সুবিধা পিছনে হতো। গেছি, এই যে আপিল। এই যে স্যার ট্যাক্স টু বি পেড 10%। আরে না, এটা হয়েছে কি এটা হয়েছে যারা আপনি লাল কালিটা তো দেখেনি নাই, আমি লাল দিছি যাতে আপনি চোখের লালটা আগে পড়ে, সেই লালটা বাদ দিয়ে পড়তেছেন, জি স্যার। বুঝছেন? করেন এখন। যে রিটার্নই দাখিল করে নাই, তো তার তো আমরা সবসময় আপনাকে পড়াই আসছি যে রিটার্নের ভিত্তিতে প্রদেয় কর পরিশোধ করতে হবে, থাকতে হবে। তো রিটার্নই দেয় নাই, তার আবার রিটার্নের ভিত্তিতে পরিশোধিত কর কি? সেইখানে বলছে জি যে স্যার। রিটার্নই দেয় নাই, তার ডিসিটি একটা মানে বেস্ট জাজমেন্ট অ্যাসেসমেন্ট বা এক্সপার্টি অ্যাসেসমেন্ট করলো, সেখানে তাহলে আপিল করার সময় কি তাকে কোনো ট্যাক্স দিতে হবে না? উত্তর হলো ইয়েস, দিতে হবে। সেক্ষেত্রে ডিসিটি যা ট্যাক্স করছে তার 10% দিতে হবে সেই ক্ষেত্রে। জি স্যার, থ্যাংক ইউ। স্যার হ্যাঁ, স্যার একটা তো হচ্ছে স্যার ডিসি মানে অ্যাপিলেট ট্রাইব্যুনাল, আর ডিসিটির পরে স্যার এই যে আপিলটা করবে, এটা স্যার আপিল কোথায় করবে? এটা কি স্যার? আগারগাঁও, আগারগাঁও। মানে এখানে স্যার হেডেড বাই কি স্যার, কমিশনার? কোম্পানি কেসে কমিশনার, আর ব্যক্তি কেসে হলো এডিশনাল কমিশনার, জয়েন্ট কমিশনার, এরা আর কি। জি তবে একটা সুবিধা কি, আপনার এরকম হাতড়াইতে হবে না। আমাদের একটা ভালো জিনিস কি, আপনাকে যে ডিসিটি আপনার খারাপ একটা অ্যাসেসমেন্ট করছে, হ্যাঁ, করে আপনাকে পাঠিয়ে দিচ্ছে, সে আবার নিচে লিখে দেয় যে আপনাকে আগামী 15 দিনের মধ্যে আপনার এই 90 লাখ টাকা পরিশোধ করিতে হইবে, অন্যথায় আপনি অমুক করঞ্চলের অমুক আপিল রেঞ্জে আপিল করিতে পারিবেন, আচ্ছা। বলে দেয়, বলে দেয়। জি জি। তার হয়তো এটা একটু সুবিধা করে দিয়েছে স্যার। সুবিধা, আপনি কোন জায়গায় হাতড়াবেন যে আমি এখন কই যাবো, সেটা হাতড়াইতে হবে না, বুঝছেন? এই, ঠিক আছে। আচ্ছা, লাস্ট একটা কথা দিয়ে শেষ করি, সেটা হলো এডিআর। সাউন্ড অফ করেন। এডিআর, এডিআর এর নাম শুনছেন মনে হয়, অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, বাংলা হচ্ছে বিকল্প বিরোধ নিষ্পত্তি। এইখানে বলছে যে আপনি আপিলের যে স্টেজেই থাকেন, আপিল ট্রাইব্যুনাল, হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট, আপনি যে লেভেলেই থাকেন, সেইখান থেকে আপনি পজ দিয়ে, অর্থাৎ ওখানে একটু মানে বিরত রেখে ওখানে অ্যাপ্লিকেশন করে আপনি ধরেন আপিল করছেন বা ট্রাইব্যুনাল করছেন অথবা হাইকোর্ট করছেন, এরপর আপনার মনে হলো যে আমি একটু এডিআর করে দেখি না কেন। তো আপনি তখন ওই আপিলে বা ট্রাইব্যুনালে ওখানে একটা সাদা কাগজে অ্যাপ্লিকেশন দিতে পারবেন যে বাংলাদেশে আমি শুনছি, আমাকে বলছে অনেকে যে এডিআর আসছে, তা
তা আমি একটু এডিআর ঘুরে আসতে চাই, এডিআরে যেতে চাই, আমাকে অনুমতি দিন। তো অনুমতি পাওয়ার 30 দিনের মধ্যে আপনি এডিআরে আসতে পারবেন। কেউ যদি এডিআরে আসতে চায় তার নিয়ম হলো ওই চার পাঁচটা। চার পাঁচটা কি কি? চার পাঁচটা হচ্ছে চার পাঁচটা কি কি? এক নম্বর হচ্ছে যে নির্ধারিত ফর্মে আপনাকে এডিআরটা সাবমিট করতে হবে। 2 নম্বর হলো উইদিন 30 ডেজ, আপনি অনুমতি পাওয়ার 30 দিনের মধ্যে এডিআর করতে পারবেন। আর 3 নম্বর হলো 500 টাকা দিতে হবে এডিআর ফি। আর 4 নম্বর হলো আপনার ডিসপিউটেড ট্যাক্সটা আপনার পরিশোধ থাকতে হবে। আর 5 নম্বরে হলো আপনার এটার আবার 5 নম্বর আছে, সেটা হলো যিনি এখানে বিচার করবেন তার নাম হলো ফেসিলিটেটর। তো উনি ফেসিলিটেট করবে, মানে মীমাংসাকারী আর কি। তো উনি কারা? সাধারণত এখানে যারা মীমাংসা করে তারা হলো রিটায়ার্ড লোকজন, বুড়া লোকজন সব। রিটায়ার্ড মেম্বার এনবিআর, রিটায়ার্ড কমিশনার অথবা রিটায়ার্ড বিচারপতি, মানে এই ডিস্ট্রিক্ট জাজ, বিচারপতি না ডিস্ট্রিক্ট জাজ, অথবা কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা কোনো কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, তারা এখানে, যাদের কোনো কাজ নাই, যারা একটু ফ্রি আছে, তারা এখানে এই ফ্যাসিলিটেটর হিসেবে থাকতে পারবে। এটা কোনো সরকারি চাকরি না। তো এনবিআর যখন আপনার এডিআর যখন অ্যাপ্লিকেশন পড়ে, এনবিআর তখন একজনকে সিলেক্ট করে। ধরেন প্যানেল অফ ফ্যাসিলিটেটর আছে 10 জন না 12 জন, ওই 12 জনের ভিতরে যার কাজ কম আছে তাকে বলে যে আপনি এই কেসটা একটু হ্যান্ডেল করেন। তো তারে 50,000 টাকা দেওয়া হয়। ওই 50,000-এর 25,000 দেয় হলো করদাতা, 25,000 দেয় এনবিআর। নাহলে সে চলবে কেমনে? সে তো চাকরি করে না, সে তো রিটায়ার্ড। আর সে তো এনবিআর এ নতুন চাকরি নেয় নাই ফ্যাসিলিটেটর হিসাবে। ফ্যাসিলিটেটর হিসাবে কিন্তু কোনো চাকরি না, এটা হলো পার কেস সেই রকম নোটিশ কইরা তারে হাজির করাবে, তারপরে বিচার করবে, রায় লিখবে, তারে 50,000 টাকা টোকেন সম্মানী দেওয়া হবে। তো এটা 50-50, মানে অর্ধেক দেবে করদাতা, অর্ধেক দেবে এনবিআর। স্যার তো 50,000 টাকা কি ফিক্সড করা? অলমোস্ট ফিক্সড প্রতিটা কেসে। যদিও মামলা যদি খুব ছোট হয় তাহলে তার হলো মিনিমাম 5,000 আর সর্বোচ্চ 50,000 এই। তবে ছোটখাটো মামলা তো আর যায় না এটি, সুতরাং মোটামুটি 50,000 টাকার একটা ফিক্সড, 25,000 টাকার একটা পে অর্ডার দিতেই হয়, মানে কোম্পানিগুলো যারা এডিআরে আসে, এই আর কি। এখানে গেলে যে একেবারে সমাধান হয়ে যায় তা না, আমাদের বাস্তব অভিজ্ঞতা খুবই রূঢ়, মানে খুব কমই সমাধান হয়। বেশিরভাগ ক্ষেত্রে এখানে 3টা ঘটনা ঘটে, হয়তো মীমাংসা হয়ে গেল, ছোটখাটো ইস্যু হলে মীমাংসা হয়ে গেল। মীমাংসা হবে কিভাবে? এখানে তো মানে ফ্যাসিলিটেটর দুই পক্ষকে ডাকে, করদাতাকেও ডাকে বা তার প্রতিনিধি, এদিকে কমিশনারের প্রতিনিধি ডাকে, কমিশনারকে ডাকে। এখন বলে যে তোমার ডিসিটি তো এরকম মানে হেভি স্পেন্ড করছে, তুমি একটু কমাও। এসএসসি বলে দেখেন আপনি যে 10 লাখ টাকা ট্যাক্স দিয়েছেন, আপনি তো বোঝেনি যে একবার বাঘে ধরলে তো মানে মানে আপনার 10 লাখ তো আর ঠিক থাকবে না। তো আপনি একটু বাড়ান, ও একটু কমক, মোটামুটি একটা জায়গায় আসেন, আমরা সেটেল করি। তো যদি দেখা যায় যে না সেটেল হলো তো ভালো, যদি দেখা যায় যে না ঘাটতারা, মানে কেউ কারোর কথা মানে এও কমাবে না ও বাড়াবে না, তাই সমাধান হবে কিভাবে? ফেসিলিটেটরকে কোনো ক্ষমতা দেওয়া হয়নি আইনে যে সে একটা কিছু করে দিতে পারবে না, দুজনের গায়ে হাত বুলাইতে পারবে এইটা বলা আছে। দেখেন তারা যদি মানে নিজেরা না মিলে, তাইলে মানে ফেসিলিটেটরের আসলে মিলানোর আসলে উপায় নেই। সে ওই মধ্যস্থতাকারী হিসাবে চেষ্টা করে মাত্র এই, বাট কোনো ক্ষমতা দেওয়া হয়নি যে সে যা করবে তাই দিতে হবে, এরকম কোনো দেওয়া দেওয়া হয়নি তাকে এই। ফলে এখানে মীমাংসা খুব কমই হয়, মানে আংশিক মীমাংসা হয়, মোটে হয় না, বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো হয় এই আর কি। তা যদি এখন মনে করেন যে এখানে মীমাংসা হয়ে গেল তো গেল, তাহলে তো আর ওই কোর্টে আর যাবে না যেখান থেকে আসছে সে। আর 2 নম্বর যদি না হয় তাহলে ওইখানে গিয়ে আবার হাজির হবে যে না আসছি, হয় নাই আমারটা, আপনি হিয়ারিং নেন। ভাবছিলাম যে এরিয়ারে গেলে যদি সমাধান হয়, কিন্তু সেটা হয় না। এই আর কি। স্যার বলছি স্যার এক্ষেত্রে কি এডিআর ফ্যাসিলিটেটর চ্যালেঞ্জ যিনি করা যাবে? থাকে, একজন একজন কোশ্চেন করেন। জি ভাই এডিআর কি বলেন আপনি। চ্যালেঞ্জ করা যাবে? এডিআর স্যার একটা সিদ্ধান্ত দিল, এটা যদি কার পক্ষে না আসে, যদি সংক্ষুব্ধ হয়, তাহলে কি স্যার চ্যালেঞ্জ করতে পারবে? বা না না, এডিআরে যদি ফয়সালা হয়ে যায় তাহলে 3 পক্ষকে সাইন করতে হয়। করদাতার প্রতিনিধি সাইন করবে, কমিশনারের প্রতিনিধি সাইন করবে, কমিশনার সাইন করবে, ফেসিলিটেটর সাইন করবে, ম্যান্ডেটরি। ওরে বাবা, এটার এগেনস্টে আর কোথাও যদি যাওয়া যাবে না, এটা সংক্ষুব্ধ হয়ে স্যার, সংক্ষুব্ধ হলে স্যার? কোন, আপনি বোঝেন না কিছুই। সংক্ষুব্ধ হলে আবার সিগনেচার করবে কেন? হয় কি? কেন দেওয়ার পাওয়ার দেওয়া নাই, খালি 3 পক্ষের মিলিয়ে দেওয়া, 2 পক্ষের। মিলিয়ে দেওয়া, হ্যাঁ। আমি মিললে না সই করব যে হ্যাঁ মিলিত হয়েছি,
এটা তো মীমাংসা ও হইলেই সাইন করবে। হ্যাঁ, এটা স্যার, মীমাংসা হইলেই তো সাইন করবে, মীমাংসা না হলে সাইন করবে কেন? আচ্ছা স্যার, এটা স্যার আপনি বলার আগে বলছেন যে ডিসপুট ট্যাক্সকে পরিশোধ করে আসতে হবে। স্যার ডিসপুট ট্যাক্স নাকি স্যার রিটার্নের ট্যাক্স? না, রিটার্নের ট্যাক্স, ডিসপিউটেড ট্যাক্স। রিটার্নের ট্যাক্স, ওই সময় স্যার ডিসপুট কথাটা চলে আসছে। না, আচ্ছা স্যার, আনডিসপিউটেড, ডিসপিউটেড স্যার কি, আনডিসপিউটেড ট্যাক্স। আনডিসপুটেড। আচ্ছা স্যার, এখানে এটা তো স্যার করবে কি ডিসিটির পরে, ডিসিটির পরে সে স্যার এডিআর এর এই ওয়েতে যেতে পারে। জি না, যে কোনো সময় ডিসিটি স্যার। ডিসিটি একটা খারাপ অ্যাসেসমেন্ট করছে, 1 কোটি টাকা ট্যাক্স করছে, আজকে জি। যেটা গল্প দিলাম আর কি, হুম। ওইটার আগে সে ডাইরেক্ট এরিয়ারে আসতে পারবে না। ডাইরেক্ট পারবেন না? আচ্ছা আচ্ছা না, তাকে কোনো একটা ভায়া মিডিয়া হয়ে আসতে হবে, হয় আপিল থেকে আসতে হবে বা ট্রাইব্যুনাল থেকে বা হাইকোর্ট থেকে, তার মামলাটা আচ্ছা যেখানে পেন্ডিং ওখান থেকে আসতে হবে, ডাইরেক্ট আসা যাবে না। আচ্ছা আচ্ছা। বুঝছেন? স্যার এক্ষেত্রে আমাদের যে একটা 50,000 বা 5,000 যেটা একটা খরচ ছিল, ধর মীমাংসা হইল না, এই খরচটাকে আমার দিতে হবে ফিটা, ওটা গেছে, মীমাংসা ওটা না হলে? ওটা জলে গেছে। সেটা তো ট্যাক্স না, এই যে 25,000 যেটা দিল, না, ওটা হলো এডিআর এর রেমুনারেশন, রেমুনারেশন, এটার সাথে পারিশ্রমিক, ট্যাক্সের সম্পর্ক নাই। সম্পর্ক নাই। এইটা স্যার প্রথমে দিতে হবে না? হ্যাঁ, এটা তো প্রথমেই দিতে হবে, না দিলে তো উনি শুনানি নেবে না। এক্ষেত্রে গভর্নমেন্টের টাকা গেছে, এত হ্যাঁ, কথা বলতে। সে গভর্নমেন্টেরটাও গেছে, উনি ওনার 50,000, আপনারা দুজনে মিলেন আর না মিলেন, আমার 50,000 ঠিক আছে। বুঝেন না? আমার মানে ফেসিলিটেটর, এই তারও তো চলতে হবে, বুঝেন নাই? স্যার আপনি ঠিক কি আছে, এখন? তাহলে আজকে আজকে মোটামুটি মানে কম হলো না, 3টা কাভার করা গেল। জি একটা স্যার। হলো আপনার ঠিক আছে। অ্যাসেসমেন্ট, 2 নম্বর হলো পেনাল্টি, আর 3 নম্বর হলো আপিল ট্রাইব্যুনাল, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এডিআর ইত্যাদি। ঠিক আছে, আগামী ক্লাসে একটু নোট করে নেন, একটু আমি যদি জিজ্ঞেস করি আমাকে বললেন। আগামী ক্লাসে আমাদের টার্গেট হলো রেসিডেন্ট রেসিডেন্ট ডাবল ট্যাক্সেশন ট্রিটি, আর হচ্ছে ট্রান্সফার প্রাইসিং। একটা ম্যাথ। হ্যাঁ, ও ভালো কথা, ওটা মনে করাই দিন, একটা ম্যাথ, একটা মানে ওইটা না পার্টনারশিপ। করলে ক্লিয়ার হবো না স্যার। না না, হবে না তো, ওটা ওটা করলে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে এটা মনে করাই দিন আমাকে একটু আগামী ক্লাস। স্যার, একটা ঠিক আছে, প্রশ্ন করা যাবে স্যার? হ্যাঁ বলেন। স্যার, ওই যে ন্যূনতম করের বিষয়ে স্যার, এই যে হুম, মোট আয় নির্ণয়ের সময় আমরা যে ন্যূনতম করটা বাদ দিয়ে বাকিটার উপরে যে 3% আমরা ক্যালকুলেশন করি, রাইট রাইট, হ্যাঁ এই ক্ষেত্রে স্যার এই যে যেই ন্যূনতম করগুলি বাদ দিব, হ্যাঁ, সেইটা কি ওই যে 163 ধারার রাইট, উপধারা হ্যাঁ 2 এর খতে যেই বিষয়গুলি বলা আছে, 88 থেকে 92, হ্যাঁ 94, হ্যাঁ 95, এই সবগুলোই বাদ যাবে স্যার? হ্যাঁ, সবগুলোই বাদ যাবে। আর তাহলে স্যার চূড়ান্ত কর দায় কোনগুলোকে ধরবো স্যার, মানে চূড়ান্ত ফাইনাল? করতে তো আছে 4-5টা, আমি আপনাকে পড়াইছি তো, সঞ্চয়পত্রের সুদ, তারপরে এক্সপোর্টস ক্যাশ সাবসিডি, এরকম আর কি, জমি বিক্রি থেকে গেইন, সাব রেজিস্ট্রার যেটা আদায় করে ইত্যাদি। পড়ানো হয়েছে তো আপনাকে, টিডিএস এর ক্লাসে তো একবারে ফাইনাল গোল করে দিচ্ছি, ফাইনাল আর কোনটা কোনটা সেমিফাইনাল। তাহলে হচ্ছে গিয়ে মোট আয় নির্ণয়ের সময় এই কয়টা ধারার সবগুলোই বাদ যাবে, বাদ দিয়ে তারপর 3% আমরা বের করব। রাইট রাইট। আচ্ছা স্যার। স্যার আর টিডিএস নিয়ে একটা কোশ্চেন করবো স্যার। কি? স্যার টিডিএস নিয়ে একটা স্যার কোশ্চেন করতাম স্যার জানার জন্য। না থাক, আজকে আর থাক। স্যার একটা রেফারেন্স দরকার ছিল, তো যদি থাকে কি স্যার যদি। কি কি বলেন, কি? স্যার ওই যে আমরা যে স্যার টিডিএস যেটা কাটি, আমরা এই চালানে আমরা জমা দিই, এখন কোন সার্কুলার জমা দিব বা কিভাবে জমা দিব, ওদের সম্পর্কে একটা সার্কুলার স্যার আছে, যেটা আমি স্যার আমার এমবের কাছে একটা নাই। সার্কুলার আছে, সেটা হলো যে আপনি আপনার সার্কেলে জমা দিবেন, যে কাটবে সে তার সার্কেলে জমা দিবে। করদাতা স্যার মানে এই যার যে কাছ থেকে, শোনেন সোজা কথা, যার কাছ থেকে কাটবেন তার সার্কেল জানার আপনার কোনো দরকার নেই, আপনি তো আপনারটা স্যার জানেন। এটা, জি স্যার এটা সার্কুলারটা স্যার যদি একটু রেফারেন্সটা দিতে স্যার, ডাউনলোড সার্কুলার করে আমি আপনি, দেখাই। এটা আমার কাছে নাই অবশ্য, এটা আপনি কোনো না কোনো ইসে পাবেন, ওই বইয়ের পিছনে, লাল বাহাদুরের বইয়ের পিছনে পিছনে কোথাও পাবেন। বাট এটাই নিয়ম, এটা আপনি মানে লিখে নিতে পারেন, একদম স্বতঃসিদ্ধ আর কি। স্যার এটা নিয়ে একটু কোশ্চেন তৈরি হচ্ছে তো ইদানিং, অনেকে বলে যে না তারটাই দিতে হবে, আমি তো কিছু দিতে হবে, আপনার অনেকে কি তাতে বলে, জমা দিই। কি বলে কি দিতে স্যার হবে? আমাকে, স্যার আমাকে বলতেছে যে না আপনি আপনার সাথে জমা দিবেন না, আমার টাকা আপনি জমা দিয়েছেন আমার সার্কেলে জমা দিবেন, এ আমি কি হে, আসলে আমার সার্কেলে জমা দিতে পারবো না? না 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 না, ওটা কোনো কথা না। এটা হলো ওই ডিসিটি আপনার কোম্পানি মনিটর করে, আপনার কোম্পানির যিনি ডিসিটি সে মনিটর করে আপনি কোন কোন খাতে উৎসে আয়কর কর্তন করার কথা আপনি করছেন কিনা, করে তারে জমা দিচ্ছেন কিনা।
সেটা একটা মনিটরিং লাগবে না? আপনি যদি 14 জনের কাছ থেকে কাইটা 14 জায়গায় জমা দেন, তাহলে তো কেউ আপনাকে মনিটর করতে পারবে না। জি স্যার, জি স্যার, এটা হয় নাকি? এটাই তো। এটা হয় না। ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ। জি স্যার।